তো আমাদের এইখানে আজকে নতুন একজন অতিথি আছেন, তিনি তো আছেনই, কিন্তু আমাদের দুজন অতিথি আছেন যারা এই 2017-এ বহুবার আমাদের সাথে এসেছেন এবং বহুবার তাদের ঘটনা শেয়ার করেছেন। এবং আজকেও তাদেরকে আমি ডেকেছি একটু রিস্ক ফ্রি থাকার জন্য, কারণ আমি চাই যে একটা খুব চমৎকার এপিসোড উপহার দিতে। আমি শুরু করতে চাই আজকে বাবু ভাইকে দিয়ে। এবং 2017-এর লাস্ট এপিসোড বাবু ভাইকে জাস্ট আমি একটা টেক্সট করেছিলাম, সঙ্গে সঙ্গে উনি রিপ্লাই দিয়েছেন। এবং আমি মানে তিনি এমনিতে খুব পোলাইট, তারপরেও যখন এই ভূত এফএমের কথা হয় আমি কোনোদিন শুনিনি যে তিনি অমত করেছেন। একদিন এরকম হয়েছে যে লাস্ট মোমেন্টে একবার বলেছে, এরকম সময় উনি চলে এসেছেন। এতটাই ভালোবাসা আপনাদের জন্য বাবু ভাই। একটা দিন শুধুমাত্র মনে হয় অসুবিধা ছিল, একদম লাস্ট মোমেন্টে, তাই না বাবু ভাই? তো এই হচ্ছে অবস্থা। আমার মানে মনে আছে, এটা কিন্তু মনে থাকাটা খুব ডিফিকাল্ট, যে একবার শুধুমাত্র একদম লাস্ট মোমেন্টে ওই দিন রাতের বেলায় বলেছিলাম উনি কাজ, তাই না? একদম ওই দিন আমার বার্থডে ছিল, বাসায় সবাই সেলিব্রেট করার জন্য। সেটাই তো আমার 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 কাছে এটাই মনে হয় যে মানে বাবু ভাইয়ের এই যে টান আপনাদের প্রতি, এবং আপনাদেরও বাবু ভাইয়ের প্রতি যে টান, না আসলে আপনারা খোঁজ খবর নেওয়া শুরু করেন, তো এটা খুব মানে অনেক মজার একটা সম্পর্ক। তো বাবু ভাই আজকে কি ঘটনা আপনি শোনাবেন? আজকে স্টোরি কয়েকটা আছে, তো আমি শুরু করতে পারি? শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আজিমের কাহিনী। আজিম আমাদের বয়সের মধ্যে বন্ধু ভাষা। তো ওর একটা সময় ছিল, সে সময় গ্রামে চলে গিয়েছিল কিছুদিনের জন্য। তো তখন মানে শহরে মানে থাকা হয়নি কয়েক বছর। সো ওর জন্য খুব মিস্টিরিয়াস ছিল গ্রামের টাইমটা, কারণ শহরে বড় হয়েছে এবং বেশ একটা ভালো মানে শহরে এনভায়রনমেন্টও ছিল আর কি, যেটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম দিস এই মিস্টিরিয়াস এনভায়রনমেন্টটা ওটা পাওয়া যায় না শহরে। আমাদের শহরে মিস্ট্রি কিন্তু আরেক রকম, আরবানে। হ্যাঁ, আমরা যে দেখি দালান কোঠা এটা সেটা, ভূত খুঁজলেও আমরা খুঁজি ভাঙা বাড়িতে, পুরোনো বাড়িতে, পরিত্যক্ত বাড়িতে। গ্রামেও খোঁজে পরিত্যক্ত বাড়ি, সেটা হচ্ছে বলতে যেখানে মানুষের চলাচল বা যাতায়াত কম, রাইট। কিন্তু গ্রামে কিন্তু পরিত্যক্ত বাড়ি বলতে জমিদার বাড়ি বা এরকম কিছু একটা জিনিস আছে। যাই হোক, তো ওর কাছে কয়েকটা জিনিসটা খুব একটু অ্যাডভেঞ্চারাস ছিল ওই টাইমটা, এবং সে কিছুদিন মানে আপনার একটা সুন্দর পরিবেশে চলে গিয়েছিল। তো ওখানে যে ওর মধ্যে ইন্টারেস্টটা গ্রো করে এই ভৌতিক ব্যাপারগুলো, বিশেষ করে ওদের যে গ্রামটা ছিল সেটা ছিল আপনার একটু মানে সনাতন ধর্মাবলম্বীদের আপনার বেশ বাসস্থান বেশি সেখানে, এবং ওখানে বেশ প্রায় দেখা যেত যে পূজা হচ্ছে এবং নদীর ওই পারে গান টান হয়, এরকম একটা জিনিস। এবং কিছু ছেলে পেলে সাথে পরিচয় হয়েছিল যারা আপনার কিছু ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিক টাইপের জিনিস। ব্ল্যাক ম্যাজিক টাইপের বলতে ব্ল্যাক ম্যাজিকই আর কি। গ্রামে ওই সময় ব্ল্যাক ম্যাজিক বলতো না, বা কালো জাদুও বলতো না, ওরা জাস্ট বলতো যে জাদু করি, মন্ত্র পড়ে, এই ধরনের জিনিস হতো। তো যাই হোক, ওর এইসব ব্যাপারে কিছু ইন্টারেস্ট হয়েছিল। তো একদিন ওকে একটা পরিচিত ছেলের মতো মার সাথে তার পরিচয় হয় ওখানে একজন পরিচিতর মাধ্যমে আর কি। তো সেই ছেলেটা হচ্ছে এই ধরনের তন্ত্র মন্ত্রের সাথে বেশ জড়িত আর কি, মানে এই ধরনের কার্যক্রম করে। এই ধরনের মানে মানুষের দেখা যাচ্ছে যে তাদের মধ্যে প্রচলিত জিনিস, পিঠা নষ্ট করে দেওয়া মানুষের, মানে মন্ত্র পড়ে পিঠা নষ্ট করে দেওয়া, এটা করা, বিভিন্ন সাধনা। সো ওই ছেলের সাথে পরিচয় হওয়ার পর ওর কাছে কিছু ইন্টারেস্টিং জিনিস আসে। ও মানে ওই ছেলেটার নেচার, কথাবার্তা এবং আচার আচরণগুলো ওর কাছে খুব ইন্টারেস্টিং লাগে। তো ও ওকে বলে যে কয়েকদিন ঘুরে ওর সাথে, যে আমাকে তুমি কিছু দেখাও, যে তুমি নাকি বিভিন্ন জিনিসের সাথে কথা বলো, অলৌকিক জিনিসপত্র, পিশাচ এন্ড হোয়াটএভার, তো আমাকে কিছু দাও। ও বলে যে দেখো, তুমি যদি এই সাধনা বা এই ধরনের না করে এগুলো দেখতে পাবো না। আর বিশেষ করে যে সাধারণ জীবন যারা যাপন করে তারা এগুলো পারে না, তাদের কিছু স্পেশাল সাধনার মধ্যে দিয়ে যেতে হয়, আর তুমি এগুলো দেখতে চেও না। আচ্ছা। তো ও ওকে অনেক রিকোয়েস্ট করতেই থাকে এবং ঘোরাঘুরি করে, এবং সে বলে তুমি আমার সাথে ঘোরাঘুরি করে পারবা না, কারণ আমি অনেক সময় দেখা যাচ্ছে শ্মশানে বসে থাকি, অনেক সময় দেখা যাচ্ছে ওখানে ভাঙা মন্দির আছে, ওইখানে আমি যে সাধনা করি। তো এইসব সময় বলে আমিও তোমার সাথে থাকবো, বলে কেন আমি তোমাকে নিতে পারবো না, কারণ আমার নিষেধ আছে। আচ্ছা। তো দেখ, এরকম বিভিন্ন রিকোয়েস্টের পরে একদিন ঘটনাক্রমে ও তার সেই বন্ধু আর সেই যে সাধক যে ছেলেটা, তিনজনে মিলে এক জায়গায় বসে গল্প করছিল। তো সেটা ছিল বেশ শ্মশানঘাট আছে, শ্মশানঘাটের পাশে নদী, এবং নদীর এই পাশ থেকে মানে আপনার শেষ হয়ে গেছে আর কি, সীমানাই শেষ, পুরোটাই নদীর পাশে। তো ওখানে বসে গল্প করতে করতে বিকাল হয়ে গেছে, এবং বিকাল হতে হতে একসময় সন্ধ্যা গড়ায় গেছে। এবং তখন এই কথায় হঠাৎ করে ওই ছেলেটা, ওই যে
যে ছেলেটা সাধক আর কি, সে বলে তোমরা চলে যাও এখান থেকে, আচ্ছা তোমরা এখানে থেকো না, আমার এখানে আই এম ডুইং সামথিং অ্যান্ড আমার সময়টা এখন মানে আমার ধ্যান করার সময়, তোমরা এখন থেকো। তো বলছে যে আমরা চলে যাবো, তোমাকে বলছি আমি দেখাইতে, বলে কি না এরকমই না, ইনফ্যাক্ট তোমরা এখনই চলে যাও পারলে, ইনফ্যাক্ট মানে ওদের ভাষায় বলছে, ওর যেই লোকাল ভাষায়, যে সত্যি করতে তুমি এখনই চলে যাও, আমাদের এখন থাকার টাইম নেই। তো ওরা অনেক রিকোয়েস্ট করে ওরা বলে যে না থাকা যাবে না, চলে যাও। তো ওরা দুই বন্ধু চলে আসতে থাকে ওখান থেকে, এবং চলে আসতে আসতে কিছু দূর আসার পর ওই যে আজিমের মাথায় একটা বুদ্ধি আসে, সে বলে যে ও কি করে, ও আমাদেরকে কেন সরাই দিবে এখান থেকে, তা আমরা একটু দেখি, কৌতূহলী। তো বলে কি হয়ে দেখবো, বলে না থাকা উচিত না, এমনি অন্ধকার হয়ে গেছে এই জায়গাতে, এমনি অন্ধকার, হুড়গুড়টি অন্ধকার নেমে আসতেছে, নাই চলে যাই। না তুই চাইস না, বলে দাঁড়া আমরা দেখি ও কি করে। তো এই কিউরিয়াসিটির থেকেই ওরা একটা গাছের নিচে, পাশে ঝোপঝাড় আছে, ওখানে গিয়ে বসে আড্ডা মারতে থাকে। বলে যে একটু পর আমরা আরেকটু অন্ধকার হয়ে যাবে যখন, তখন হেঁটে ওর কাছে যেয়ে দেখবো কি করে। তো বলে ঠিক আছে। তো তখন সময়টা কিন্তু রাসেল ভাই গরম না, মানে আপনার শীতকাল, শীত পড়া শুরু হয়েছে আর কি, হালকা হালকা ঠান্ডা আছে, তো মানুষের ঠান্ডা লাগে এরকম একটা। ওরা বসে থাকতে থাকতে এক সময় দেখা যাচ্ছে মশার কামড় খাচ্ছে, এরকম অবস্থা। তো বেশ অন্ধকার যখন হয়ে আসছে, বলছে চল আমরা যাই ওদিকে। আচ্ছা। তো সাথের ফ্রেন্ডটা ওর সাথে যেতে চায় না, বলে যে না আমি যাবো না, তুই যা। তো ও নিজেই বলে যে তুই থাক, তোর যেহেতু অত সাহস নেই, আমি হেঁটে যাই। তো আস্তে আস্তে হেঁটে এমন ভাবে যায় যে অন্ধকারও যাতে ওর ছায়াটা ওইখান থেকে দেখা না যায়, মানে ঠিক রাস্তার পার ঘেসে গেছে, জানে রাস্তার মাঝখানে হাঁটলে কেউ দেখে ফেলতে পারে। তো ওইরকম যাচ্ছে রাস্তাটাকে বলতেছে যে বেশ আপনার বালি ফেলানো রাস্তা, বেশ মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে যে এখানে রাস্তা। তো যাচ্ছে, তো যেতে 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 ও দিক হারায় ফেলে, কোন দিক থেকে আসছিল সেটা তার মনে নেই, এবং তার কাছে কোনো টর্চ লাইটও ছিল না, মোবাইল ফোনও ছিল না, 90s এর দশক, সেই সময় মানে আপনার এই মোবাইল ফোনেরও এরকম প্রচলন হয় না, গ্রামে তখন আরো না। তো যাই হোক, অন্ধকারেই সে একটা দিক চিন্তা করে হাঁটতে থাকে রাস্তাটাকেই করে। তো দেখছে যে ও মেলা হেঁটে ফেলছে, অনেক হেঁটে ফেলছে, এত দূর তা হেঁটে আসার কথা না, যেখানে বসছিল সেখানে নদী শেষ হয়ে যায়, এরপরে রাস্তা থাকার কোনো কথা না, কিন্তু ও হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে যে দেখে যে একটা গাছ, বেশ বড় গাছ, এবং রাস্তা আরো চলে গেছে, গাছটা বেশ বিস্তৃত হয়ে ডালপালা আপনার সেই রাস্তার উপরে এসে পড়তেছে। তো দেখে যে এরকম একটা বিশাল গাছ, হঠাৎ করে এই গাছটা তো আমি দেখি নাই, আমার খেয়ালও না এরকম একটা গাছ। তো গাছটা কাছাকাছি যখন যায়, সে ফাইন্ড আউট করে যে এটা একটা আম গাছ, অন্ধকারও সে বুঝতে পারে যে একটা আম গাছ, এবং কিছু ডালপালা নিচে চলে আসছে, সেখানে বড় আম ঝুলে আছে, মানে বোঝা যাচ্ছে যেরকম বড় বড় ফল, এবং সে বুঝতে পারে এগুলো আম ঝুলে আছে। এবং একটু পরে ও শব্দ পায় এখানে হাসতেছে, বাচ্চাদের হাসির শব্দ, এরা মানে হাসাহাসি করতেছে। তারপর ফিল করে যে টুকটাক ইট উড়ে আসতেছে, ওখানে ছোট ছোট মাটির ঢেলা বা ইট এদিক ওদিক পড়তেছে, শাট করে এদিক ওদিক পড়তেছে। তো চিন্তা করে ঘটনা কি, বাচ্চারা এখানে মানে ইট মারতেছে, কি ব্যাপার। একটু পর তাকায় দেখে অন্ধকারের মধ্যে কিছু ছায়ামূর্তি দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা হবে 5-7 জন, তারা ওই দিকে ইট মারতেছে, কিছু একটা ছুড়ে মারতেছে। তো ও শব্দ করে, এই কে তোমরা এখানে, কি ব্যাপার এসে? কেউ কোনো মানে আপনার দেয় না, রিপ্লাই দেয় না, ওর কোনো মানে কোনো রিপ্লাই নেই, কিচ্ছু নেই, ওরা ওদের মতো করতেই আছে। তো ও এক পর্যায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করে যেটা আসলে ফল নাকি। তো দেখে হ্যাঁ, মানে পুরো হাতটা পড়ছে একটা ফলের মতো। তো সেই টান দিয়ে ছিঁড়ে ফেলে, মানে এটাকে হাত দিয়ে বুঝতে পারতেছে যেটা একটা আম, একটা হাত মুঠো করে বেশ একটু বড় সাইজের আম, এবং ও ওর গায়ের লোমগুলো দাঁড়া যায় তখন, যে এই যে বাচ্চাগুলো যে দেখতেছে, ও আমটা নিয়ে সামনে যায়, বাচ্চাগুলো কিন্তু ক্রমেই মানে ওর সাথে ডিস্টেন্সটা ওরকম মেইনটেইন হয়ে যাচ্ছে, মানে ও ওদের কাছাকাছি যাচ্ছে না, এবং ও বুঝতে পারে যে এগুলো আসলে কোনো মানে মানুষের শিশু না বা কিছু না, মানে কোনো বাচ্চা না, সামথিং এলস, এরকম একটা জায়গায় এরকম। তো যাই হোক, ও মানে মনে করে যে পিছন দিকে চলে যাবে কিনা, এরকম ভাবতে থাকে, ভয় পায়। আরো কিছু দূর যখন হাঁটে, তখন হাঁটতে হাঁটতে যে সামনে যায়, দেখে গাছটা পিছে পড়ে গেছে, কিন্তু বাচ্চাদের কোনো আপনার নিশানা নেই, কোনো বাচ্চা টাচ্চা কিছু। এবং আবার যখন ফিরে তাকায়, তখন দেখে পিছনে গাছটাও নেই, আবার সেই রাস্তার মধ্যেই দেখা যাচ্ছে, এবং অন্ধকার আচ্ছা, মানে ওই জায়গায় যে একটা ঘনীভূত অন্ধকার থাকবে সেরকম নেই। তো এই পর্যায়ে ও কিছুটা মানে আপনার ভয় পেয়ে ও আবার হেঁটে ব্যাক করার চেষ্টা করে। তো ব্যাক করে যখন আসতেছে, কিছু দূর আসার পর ফাইন্ড আউট করে যে ওর পাটা পানির ভেতরে, ইটস লাইক মানে আপনার এই পায়ের যে গোড়ালি আছে তার থেকে উপরে উঠে গেছে, পানির মধ্যে দিয়ে হাঁটতেছে, এবং একটু পর ফাইন্ড আউট করে পানিটা আরো বাড়তেছে। তখন ও চিন্তা করে আমি কোথায়, তাকায় দেখে যে চারপাশে মনে হচ্ছে পানি,
অন্ধকারের মধ্যে বুঝতেছে পানি শোষ শব্দ করতেছে, এরকম অবস্থা। এবং ওর পাশ থেকে পানিটা আরো বেড়ে আসতেছে, মানে ওর হাইটও বেড়ে যাচ্ছে পানির। এবং ওই যখন নাকি পানিটা ওর বুক ক্রস করে ফেলে, সে তখন চিৎকার করা শুরু করে ওখানে। এবং চিৎকার চেঁচামেচিতে ও দেখে যে একটা পাড়, অনেকটা জায়গা, উঁচু জায়গা ঢিবির মতো, সেখান থেকে কিছু একটা পেঁচায় নামলো। ইটস লাইক এ সাপের টাইপের হবে, বড়, মানে বেশ মোটা টাইপের সাপ টাইপের কিছু একটা অবয়ব এরকম পেঁচায় নামলো পানিতে। এবং এরপরও ফিল করে সাপ যদি পেঁচায় ধরে কাউকে, লাইক সাপ কয়েল করে ফেলে সেরকম কিছু। এবং ও তখন ভাবে যে ও মারা যাচ্ছে, মনের অজান্তেই সে ধোয়াটা এগুলো পড়ে এবং তখন সে সেন্সলেস হয়ে যায় সময়। এবং ওর মনে আছে যে ওর সেন্সটা যখন ফিরতেছে তখন কিছু একটা ছেড়ে চলে গেল, সাপ যখন ছেড়ে চলে যায় সেরকম একটাই। এবং ওর মুখের উপরে কিছু পেঁচিয়েছিল, এবং ওর মুখের উপরে কেউ একজন ঝুঁকে আছে, একটা ছায়া মূর্তি ঝুঁকে আছে, তার চুল টুল এলোমেলো, এবং সে কথা বলতেছে, এই অমক উঠো উঠো উঠো, নাম ধরে ডাকতেছে। তখন সে উঠে তাকায়, ও ফিল করে যে ও একটা নদীর পাড় টাইপের জায়গায় শুয়ে আছে, এবং মাথার উপরে যে শুয়ে আছে কণ্ঠ চিনতে পারছে যে ওই যে সাধক ছেলেটা, সে ওখানে শুয়ে আছে। সে বলে, তোমাদেরকে বলছিলাম এখান থেকে চলে যেতে, তোমরা যাওনি, তোমরা এই জায়গায় বসেছিলা, লুকায় আসছো, তুমি কি জানো তুমি কোথায় গেছিলে? তুমি তো নদীতে ডুবে মরে যেত, তোমাকে আমি উঠে আনার ব্যবস্থা করছি, তুমি এখন থেকে চলে যাও, এখানে আসবা। এই নদীর অনেক ইতিহাস আছে, এই জায়গাটা ভাঙন ঘটছে, অনেক নদী ভেঙে গেছে, তুমি কিন্তু অন্য জায়গায় চলে গেছিলে, অন্য একটা ডিমেনশনে বা অন্য একটা, মানে ওদের ভাষায় যে অন্য একটা জগতে চলে গেছিলে, সেখান থেকে তুমি ফিরে আসছো, তুমি বাসায় চলে যাও। এরকম কোনো কিছু আর তুমি চেষ্টা করবা না কারো কিছু দেখার, আমি যখন বলি সেখানেও আসবা না, খুব খারাপ জিনিস। আর এখন যে বাসায় যাবা, পিছন থেকে যদি কেউ ডাকে তুমি শুনবা না। তখন সে উঠে তার বুক কাঁপতেছিল, সে হেঁটে আসতেছে এবং ও ফিল করে যে পিছনে ওরকম কোলাহল, মানে কেউ কোনো মানুষজন কথা বলতেছে, এই করতেছে, এরকম অনেক কিছু ফিল করে। এক সময় এসে যখন না কেউ এক জায়গায় আসে, যে জায়গায় ওর ফ্রেন্ড রেখে গেছে, দেখো ফ্রেন্ডও নাই, আস্তে ধীরে এসে ব্যাক করে চলে আসে। বাসা আসার পর অনেক জ্বর আসে এবং অসুস্থ থাকে, অনেকদিন সুস্থ হয়। এবং ওই বন্ধুও পরে বলে যে সাথে যে বসেছিল সে চলে গেছিল ভয়ে, ও যখন চলে আসছে চলে গেছে। সো ওর কাছে এটা একটা মিস্ট্রি তখনও, যে এটা কেমনে সম্ভব, কিভাবে করে সে গেল, কোথায় পানিতে ডুবে গেল, এবং অ্যাকচুয়ালি সে নদীর মধ্যেই হাঁটছিল সামহাও, বা এরকম একটা জগতে চলে গেছিল যেখানে আসলে হয়তো একটা গ্রাম বা কিছু ছিল সেখানে। বাট মজার জিনিস রাসেল ভাই, ও যে আমটা নিছিল সেটা কিন্তু ওর হাতে ধরা ছিল বাড়ি আসা পর্যন্ত, সাবকনশিয়াস মাইন্ডে বা যেভাবেই হোক আমটা ধরে রাখছিল, এবং আমটা ছিল ওর কাছে, এবং এই আমটা নাকি অনেকদিন পর্যন্ত ঠিক ছিল, এরপর পচেনি, না এই আমটা ছিল, এটাই ছিল স্টোরি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুবই অদ্ভুত টাইপের ঘটনা, তাই বাবা, এটা মানে বেশ আজব একটা ঘটনা, সময়টা অনেক ভালো কাটবে। আমি চলে যাচ্ছি আফনান ভাইয়ের কাছে, এবং আফনান ভাই আজকে অনেক ব্যস্ত ছিলেন, তারপরেও আফনান ভাইকে আমি কালকে রাত্রে যখন জানালাম যে আজকে আসবেন কিনা, উনিও রাজি হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কামিং। এন্ড আমরা আপনার এই বছরের শেষ ভূত এফএমে আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে জানতে চাই আপনার ঘটনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম লিসেনার্স। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে চাই, প্রথমে বলে নিতে চাই আসলে অনেক সময় তো অনেক ঘটনা বলে ফেলি অনেক আগে থেকেই, তো আমার ঠিক মনে পড়ছে না আজকে যে ঘটনাটি বলবো যে এর আগে আমি এটা শেয়ার করেছি কিনা, তবে আমার যতদূর মনে পড়ে আমি এটা করিনি। এবার আমি নিয়ে এসেছিলাম, হয়তো সময়ের অভাবে করা হয়নি। তো সেই ঘটনাটি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আসলে ভাই, আমি 2016 সালের ফার্স্টের দিকে মানে উত্তরবঙ্গের একটি জেলায়, মানে রংপুরে যাই একটা সেমিনার নিতে। ওখানে যে প্রতিষ্ঠান থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই প্রতিষ্ঠানে ওই সেমিনার তো 3 দিন ব্যাপী একটা সেমিনার ছিল। তো দ্বিতীয় দিন আমি ওখানকার যে ম্যানেজার আছে তার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে কোনো হন্টেড প্লেস বা এরকম কিছু আছে কিনা। তো সে আমাকে একটা ঘটনার কথা বললো রাসেল ভাই, আমি সঙ্গত কারণে মানে প্রতিষ্ঠানটার নাম বলতে পারছি না, এই জন্য আমি দুঃখিত, কারণ এটা আসলে বলাটা ঠিক হবে না। তো ওই ছেলেটি একটি ওই স্থানীয় একটা প্রতিষ্ঠানে সে চাকরি পায়, একজন লোকের সুবাদে সে ওখানে চাকরিটা পায়। ওখানে তার ডে শিফটেও ডিউটি ছিল, নাইট শিফটেও ডিউটি ছিল, বেশ নাম করা একটা প্রতিষ্ঠান ওখানে। তো একদিন নাইট শিফটে ডিউটি করার সময় সে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। তো ওয়াশরুম থেকে বের হয়ে যে বেসিন ছিল, সে যখন আয়নায় মুখ ধুচ্ছিল,
তখন সে দেখলো যে আয়নার দিকে তাকিয়ে পুরো আয়নায় মানে রক্তর ফোঁটা, মানে রক্ত মনে হয় বেয়ে বেয়ে পড়ছে আয়না দিয়ে। তো প্রথমে সে দেখে মানে বেশ অবাক হয়েছে, কি ব্যাপার, কিন্তু হঠাৎ করে মনে হলো তার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে আচ্ছা এবং পিছন দিকে তাকে সে কাউকে দেখে না। সে যখন এই মানে হঠাৎ করে এই মানে ভয়টা পায়, সে সাথে সাথে দৌড় দিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং বের হওয়ার পরে পরের দিন থেকে সে আর ওখানে চাকরিতে যায় এবং বলে যে এখানে আমি যাব না, এখানে সমস্যা আছে, মানে একটা অজুহাত দিয়ে বলে যে আমি এখানে চাকরি করব না। তো আসলে ভাই তার যে আত্মীয়ের রেফারেন্সে ওখানে গিয়েছিল, ওখানে ওই আত্মীয়ের কাছ থেকে বেশ কিছু ঘটনা জানতে পারে প্রতিষ্ঠান সম্পর্কে। তো সেটা হলো রাসেল ভাই যে ওই প্রতিষ্ঠান মানে যে জায়গাটার উপরে অবস্থিত, ওটা কিন্তু একসময় আসলে শ্মশান ছিল। আচ্ছা ইভেন আমি ওখানে নিজে গিয়েছি, কিন্তু ওখানে আমি যখন ওর কথা শুনি আমি ওখানে গিয়েছিলাম ওটা দেখার জন্য। তো কিন্তু আমি যখন ওখানে যাই রাসেল ভাই, ওটা মানে কেন জানি আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, আচ্ছা বলে যে এখানে ঢোকা যাবে না। বেশ আমি খুব অবাক হই, আহামরি এমন কোনো প্রতিষ্ঠান নয় যে সেখানে ভিজিটর ঢুকতে পারবে না। তো তারপরও কেন জানি মানে তাদের আচরণগুলো আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। তো ওনার যে আত্মীয়ের কাছ থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে রাসেল ভাই যে এখানে এক জমিদারের একটা বিশাল একটা শ্মশান ছিল। আচ্ছা তো জমিদার অনেক সময় কি করতো মানে বেশ মানে তার সাথে যাদের শত্রুতা থাকতো অনেক সময় তার লোক দিয়ে তাদেরকে হত্যা করিয়ে মানে ওখানে এনে মানে পুড়িয়ে ফেলত এবং তার আত্মীয় স্বজনরা কখনো জানতোই না যে এই লোকটা আর জীবিত নাই। এরকম বহু ঘটনা ওই জায়গাতে ঘটেছিল এক মানে ওই সময়ে। তো যখন এই বিষয়গুলো একটা সময় যখন মানে আমরা জানি যে 1950 সালের দিক থেকে কিন্তু বাংলাদেশে জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে যায়, তখন এদের দেশ ভাগের আগে মানে পাকিস্তান বিরোধ থেকে যখন এই বিষয়গুলো হয়ে যায় তখন ওনারা কিন্তু আবার ভারতে চলে যান। তখন ওই জায়গাটা পরিত্যক্ত থাকে এবং ওই জায়গাটাই পরবর্তীতে এক সময় সরকার এটা নিজে নিয়ে নেয় এবং ওখানে দীর্ঘদিন কোনো কিছু মানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, পরবর্তীতে হয়েছে। তো যাই হোক ভাই ওখানে যে ভাই যে চাকরিতে গিয়েছিলেন পরে এবং উনি চলে আসলেন, তো ওনার যে আত্মীয় সেই আত্মীয় যে বিষয়টা বর্ণনা করেন সেটা হচ্ছে এমন যে ওখানে একজন ব্যক্তি মানে তার গল্প আর কি করেছেন যে ওখানে এক ব্যক্তি উনি চাকরিতে যান। তো প্রথম কয়েকদিন মানে ঠিকঠাক মতো ডিউটি করেন, যখন নাইট শিফটের ডিউটি চলে আসে দেখা যায় সকালবেলা বাসায় গেলে ওনার মধ্যে কিছু অস্বাভাবিকতা পরিলক্ষিত হতো। মনে হতো যে উনি সুইসাইড করবেন বা উনি জীবনের প্রতি খুব বিরক্ত এরকম মনে হতো। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, কোনো একদিন নাইট শিফটে ডিউটি করার পরে ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়, আজও কোনো খোঁজ খবর নেই তার। এবং এটা কিন্তু উনি একা নন, এই ঘটনা নাকি মাঝে মাঝেই ঘটে ওখানে। আচ্ছা তো এই ঘটনা এবং ওই যে আয়নায় যে এই যে রক্ত দেখা যায় এটা নাকি রাসেল ভাই এখনো ওখানে হয়, কিন্তু প্রতিষ্ঠানের খাতিরে ওনারা এই বিষয়গুলো কখনো প্রকাশ করেন। আমিও প্রতিষ্ঠানের নামটা বলতে চাচ্ছি না। তো আজকে রাসেল ভাই আমি আসলে বেশ একটা মানে খুব মানসিক একটা প্রেশারের মধ্যে ছিলাম, তারপরে বছরের শেষ মানে যেহেতু ভূত এফএম, তা আমি আসলে চাই নাই যে এই সুযোগটা হাতছাড়া। তো ইনশাল্লাহ আশা করছি যে নতুন বছরের প্রথম এপিসোডে ইনশাল্লাহ অনেক আবার আসবো, ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর আরো গল্প ইনশাল্লাহ উপহার দিব। বাবু ভাই যদি আসতে চান চলে আসবেন এবং আমরা প্রথমে বলবো সেটা হচ্ছে আবার ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটি আশা করছি যে আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি বাবু ভাইয়ের আরো একটি ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা হচ্ছে আপনার কামাল ভাইয়ের বলা। এটা আপনার আমাদের যুদ্ধ পরবর্তী সময়টা, জি মুক্তিযুদ্ধের পরের কাহিনী। তো ওনারা ওই সময় একটা দুই ভাই পড়াশোনা করতে ঢাকাতে আসেন আর কি, ঢাকা ইউনিভার্সিটিতে এলাকায় আসেন। তো থাকার জন্য ওনারা হলে থাকার একটা ব্যবস্থা হয়। তারপরে ওনার বাবা চাচ্ছিলেন না যে ওনারা হলে থাকেন, ওরা যাতে অন্য কোথাও থাকার একটা ব্যবস্থা ওনাদের করে দেওয়ার জন্য ওনার বাবা চেষ্টা করেছিলেন। তো ওনার বাবার বন্ধুর বাসা ছিল হচ্ছে বকশীবাজার এলাকায়। তো মানে ওনার বাবার বন্ধুর বাসা ছিল বকশীবাজার এলাকায় আর কি। তো ওনার বাবার বন্ধু যিনি ছিলেন তিনি ওদেরকে বলেন যে আমার বাসাটা কিন্তু অনেক দিন ধরে আপনার তালা মারা অবস্থায় আছে, হ্যাঁ, এবং
বাসাটা আমরা কেউ থাকি না, আমরা যেহেতু বিদেশে চলে আসছি সবাই, এবং একটা পোর্শন সবসময় তালামারা থাকে। আচ্ছা। তো তোমার ছেলেরা যদি থাকতে চায় থাকতে পারে, বাট ওইখানে কিছু কিন্তু উপদ্রব আছে। তো বলছে কিসের উপদ্রব আছে? বলে যে না, উপদ্রব হচ্ছে যে ওইখানে মানে ওই অনেকে ভয়টা পায় আর কি। হ্যাঁ, এখন আচ্ছা, ওই জায়গাটার জন্য আমরা খুব একটা ভাড়া দিয়েও রাখতে পারি না, তো ওরা যদি থাকতে পারে থাকুক। এর মধ্যে আবার যুদ্ধের সময় নাকি ওই ইরা আর কি পাকিস্তান আর্মি সেখানে থাকছিল, ক্যাম্প করছিল। যাই হোক, তো রাব্বা মনে করে যে এটা স্টিল এ বেটার অপশন, ছেলেকে ওখানে রাখলে এবং নিজেও উনি আসতে পারবেন মাঝে মাঝে, চিন্তা করে ওই বক্সিবাজারের ওই বাসাটার একটা অংশ আর কি। বাসাটা ছিল এরকম যে একটা পুরানো বাড়ি, এবং ওটা দিয়ে ঢুকলে একটা সিঁড়ি পড়ে ডান দিকে, যেভাবে কামাল ভাই বলছে আর কি, এবং উঠলে ডান দিক দিয়ে উঠে একটা বারান্দার মতো আছে বাসার সাথে। বারান্দাটা অনেকটা লাইক আপনার ওই যে লোহা এবং দিয়ে বানানো আর কি, মানে লোহার গ্রিল আর কাঠের পাটাতন এরকম দিয়ে বানানো আর কি, এবং ভিতরে গেলে পরপর 3টা রুম আছে। এখন ওনারা ওই বাসায় যে পরে ওঠেন আর কি। তো ওই বাসায় যে ওঠার পরে যখন নাকি রুম খুলেন, তখনই দেখছিলেন যে বাসার অবস্থা খুবই বিচিত্র অবস্থা, মানে মাকড়সার জাল টাল হয়ে অনেক আছে। যাই হোক, ওনারা 2 ভাই এবং আশপাশ থেকে একটা মানে বুয়া টাইপের এনে বাসাটাকে পরিষ্কার করেন। পরিষ্কার করে ওনারা 2 জন ওখানে উঠেন আর কি। তো ওনার ছোট ভাই যে ছিলেন, কামাল ভাইয়ের ছোট ভাই কামাল, উনি ওনার থেকে বেশ খানিকটা ছোট, উনি ইউনিভার্সিটিতে পড়ে না, মানে কলেজে পড়ার কথা এরকম বয়স। তো যাই হোক, ওনারা যখন ওঠেন পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই বাসাটায়, তো প্রথম দিন থেকেই কিছু একটা সমস্যা ওনারা ফিল করতে থাকেন, যেটা হচ্ছে যে রাত্রেবেলা হলেই মনে হয় রাত্রে 9টা-10টার পর থেকেই কেউ একজন ঘুম ঘুম করে কাটতেছে বাসার পেছন থেকে। তো ওনারা মনে করে যে এগুলো ডেন্স এরিয়া, পিছনে কোনো বাড়ির বুড়ি টুড়ি কাটতেছে, এরকম একটা উনি ফিল করে আর কি, মনে করে যেরকম। এরকম 2-1 দিন যাওয়ার পরে একদিন ওনারা শুয়ে থাকার পরে ওই কামাল ভাই শুয়ে আছে আর কি, উনি দেখতেছে যে ওনাদের যে রুমটা, ওই পাশের যে কর্নারের রুমটা, রাত্রেবেলা অন্ধকার, তখন একদম অন্ধকার হয়ে গেছে, শুধু রাস্তার মধ্যে কিছু আর কি আপনার রিক্সার বেল টেল এরকম শোনা যায় আর কি। তো দেখতেছে হঠাৎ করে যে ঠিক ওই পায়ের কাছ দিয়ে আর কি, উনি যে শুয়ে আছেন খাটের কাছে, ওই পায়ের কাছ দিয়ে কেউ একজন আসতেছে, এবং মনে হচ্ছে যে পূজা, মানে লাইক মানে একটা মানুষ বয়সের ভারে যেরকম নুয়ে যায় সেরকম একটা পুজো মানুষ আসতেছে। এবং উঠলে মানে যখন উনি একটু একটা করে পা ফেলতেছে তখন পিঠটা উঁচু হয়ে যাচ্ছে, আবার যখন পাটা ফেলেছে তখন নিচু হয়ে যাচ্ছে। তো উনি কি পায়ের কাছ থেকে সে ধরফড় করেই প্রায় উঠে বসছে বিছানার মধ্যে। আচ্ছা, উঠে তাকায় দেখতেছে যে একটা বুড়া মানুষের মতো অবয়ব, পুজো এরকম করে করে আসতেছে, আস্তে আস্তে এই রুম থেকে ওই রুমে চলে গেল। এখন ওই রুমে যেই দেখতেছে উনি কান্নার শব্দটা শুরু হয়েছে ঠিক ওনার পাশের রুম থেকে, হু হু করে কান্না শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, মানে একটা বুড়া মানুষের যেরকম নাকি কান্না এইটাই। তো ওনার সব গায়ের রুম দাঁড়ায় গেছে, এবং ওনার পাশের রুমটাতে কিন্তু ওনার ভাই থাকতো, যে ওনার ছোট ভাই যে তমাল। তো উনি অনেকক্ষণ কিছুক্ষণ শুনছে, শুনে আস্তে করে বিছানা থেকে নামছে, নেমে পাশের রুমে গেছে, যে দেখছে কেউ নাই, কিন্তু বুঝতেছে যে ওনার ভাইটা আছে, এবং সে যে জাগা এই ফিলিংসটা উনি পাচ্ছে যে ওনার ভাই জেগে আছে। এবং উনি তাকে ডাক দেয়, তমাল তমাল, দেখে কোনো শব্দ নেই, হ্যাঁ, গড়গড় করছে। তো উনি করে কি লাইটটা জ্বালায়, দেখে ওনার ভাই খাটের কোনার মধ্যে দুবুথুবু হয়ে বসে আছে, এবং ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, এবং ঘড়ঘড় ঘড়ঘড় করে একটা শব্দ করতেছে, কানে সার ভেতর থেকে ঘড়ঘড় শব্দ করতেছে। উনি ভাইয়ের এই মানে সাডেন চেঞ্জ দেখে বেশ ভয় পেয়ে যায়, এবং ওনার ভাইয়ের সাথে যখন কথা বলতে চায় দেখে ভাই ঘড়ঘড় করতেছে, কথা বলে না, এবং মানে অপ্রকৃতস্থ হয়ে গেছে। আচ্ছা, এবং এক পর্যায়ে দেখে যে ভাই হানা উঠতেছে। আচ্ছা, উনি ভাইকে অনেক করার চেষ্টা করে, মাথার মধ্যে পানি টানি দিয়ে ইটি করে সোজা করার চেষ্টা করে, দেখে এক সময় শরীর খিচকে গেছে। এই অবস্থা উনি বুঝতে পারে না ঘটনাটা কি হয়, এবং উনি সকালবেলা উঠেই ওনার বাবাকে খবর দেয়, হ্যাঁ, যে এরকম এরকম অবস্থা, যে সে মানে পোস্ট অফিসে যে এরকম অসুস্থ হয়ে গেছে, এরকম এরকম ব্যাপার। তো ওনার বাবা ওই মহাশয় শহর থেকে চলে আসে তার একদিন পরে, এবং এর মধ্যে ইন দ্য টাইম ডাক্তার ডেকে নিয়ে আসছে। কি হয়েছে? ডাক্তার বলে যে কি সিজার আছে নাকি, মৃগী রোগ, বলছে না মৃগী রোগ, লক্ষণগুলো মৃগী রোগের মধ্যে, এরকম কেন হয়েছে? আচ্ছা, তো ইন দ্য মিন টাইম উনি যখন যায়, ওই আশেপাশের কিছু দোকানের লোকজন ওনাদের সাথে কথা বলে, ওনার সাথে বলে যে আপনারা কোন বুদ্ধিতে এই বাসায় আসছেন, এটা তো খুবই মানে ভয়ের বাসা,
কিন্তু মানুষ থাকে না, দেখেন থাকতে পারে না, তালা মেরে দিয়ে ওনারা চলে গেছে। এখানে মানে খুব খারাপ ভয় পায় মানুষ আশেপাশে। আমরা নিজেরা ওই বাসার তার কাছে দেখেছি, রাত্রেবেলা আমরা দেখি গ্রিলের মধ্যে পা ঝুলে বসে রয়েছে মানুষ, এরকম জিনিস, কিন্তু আসলে সেটা মানুষ না। মানে তার মানে ওই বাসার কেউ না। হ্যাঁ, বাসার কেউ না, মানে মানুষই না, মানে সেটা তারা বুঝে কেউ না, মানুষই না, কারণ তার আচার আচরণে দেখা গেছে উপর থেকে লাফ দিয়ে পড়ছে নিচে, এই ধরনের জিনিস হচ্ছে। এনিওয়েজ, তো উনি তারপরে শুনে মানে এই করবো না, বাবা আসা পর্যন্ত ওয়েট করে। ওনার বাবা যখন আসে, আসার পরে ওনার বাবা দেখে বলে যে ছেলে তো মনে হয় অন্য কিছু হয়েছে, ওইটা কি না। তো ছেলেকে ঘুম পাড়ায় রেখে ওনার বাবা বসে থাকেন। তো এক পর্যায়ে ওনার বাবা রাত্রেবেলা বলে যে আমি ওর সাথে শুচ্ছি, এসে তুমি এসো। তো ওই কামাল ভাই ওনার রুমে এসে ওনার বাবা ওনার ভাইকে নিয়ে এসে, অসুস্থ ভাই, এবং সে কিন্তু এখনো ফুল সেন্সে একবারও আসেনি। আচ্ছা, ঠিক আছে, লাইক ঘুমাচ্ছেই সে, এরকম একটা অবস্থা। তো যখন শুয়ে আছে, এরকম রাত হয়েছে, রাত্রে মানে যার যখন ঘুমিয়েছে, হঠাৎ করে উনি শব্দ পায় যে ওনার যে রুমের দরজাটা ধাপ করে মানে কেউ একটা ধাক্কা দিয়ে খুলে দেয়, এবং ওনার আব্বা চিল্লায় উঠে বসতে, কে কে কে। এর মধ্যে দেখে যে ওনার ভাই ওখানে পাগলামি শুরু করে দিয়েছে। সে সেন্সে আসছে, পাগলামি প্রলাপ বকতেছে, এইটা বলতেছে, গায়ের জোর ওনার আব্বা আটকে রাখতে পারতেছে না। উনি তখন অনেক কষ্টে ওনাকে রাত্রেবেলা ওর ভাইকে দমায় রাখে, এবং একসময় সে সেন্সলেস হয়। এবং সকালবেলা যে ফজরের নামাজের পর একজন হুজুরকে ডেকে নিয়ে আসে এখানে, ওখানে কাছাকাছি একটা মসজিদে, বলে যে এখানে একজন পরে হুজুর আছেন, ওনাকে নিয়ে আসলে দেখেন। তো হুজুর যখন বাসা আসে, হুজুর পাড়া দিয়েই বলে যে এই বাসাটার মধ্যে সমস্যা আছে, এখানে উঠছেন কেন, এখানে খুব বাজে জিন বসবাস করে, এবং ওই জিনের কাউকে এখানে অ্যাকসেপ্ট করবে না। এবং ওই হুজুর যখন নাকি বাসায় পাড়া দিচ্ছিল, তখন নাকি হুজুরের পা মোছড়ায় বাঁকা করে দিচ্ছে, হুজুর ঢুকতে পারেননি। এবং উনি দোয়া পড়ে তারপর ঢুকে বলে যে আপনারা কি আদৌ চান যে এই বাসাটা থাকতে? দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে আপনার ছেলেকে আমি নিয়ে ঝাড়াই দিতে পারি, তার উপর যে প্রভাবটা পড়ছে সেটা চলে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই বাসা যদি আপনি বন্ধ করতে চান, সেটা এখন আমার পক্ষে সম্ভব না, এটা মানে অনেক আছে, সিস্টেম আছে, সেগুলোতে করতে পারে। তো ওনার বাবা তখন চিন্তা করে যে না, আসলে এটা তো আমার পক্ষে এই বাসা বন্ধ করা, এইগুলো ঝামেলার মধ্যে কিভাবে যাবে। তবু সেই চেষ্টাটাও করেন না আপনারা, কারণ কি এই যে জিনটা আছে সে অনেক একটা এল্ডার, মানে অনেক সিনিয়র একটা জিন, অনেক পুরানো বয়স্ক, এবং সে এটা অ্যালাউ করবে না, আপনাকে অনেক ঝামেলা করবে। এরা অনেক যাইতে চায় না। অনেকে আছে এরকম, যেখানেই দেখবেন যে এই ধরনের জিনিস হচ্ছে, তারা হচ্ছে অনেক পুরানো, এরা মানুষকে অনেক সমস্যা করে, এবং আপনার ছেলেকে কিন্তু শেষ করে ফেলবে এখানে থাকলে, সুযোগ পেলেই গেছে। তো ওনার ওই ঝাড়ায় আর কি, ওর ভাইকে ঝাড়ায়, অনেক কষ্ট হয় ভাইকে ঝাড়াইতে। রাসেল ভাই তার মানে লাইফ একদম হয়ে যায়, ভাইকে ওখানে ঝাড়ায়, এবং আলটিমেটলি অনেক বছর পর্যন্ত ওনার ভাই মানে ওই যে রাত্রে বেরোতে পারতো না, তাবিজটা ক্ষয় হয়ে গেলে তার সমস্যা হইতো, তারপর এই ধরনের প্রবলেমগুলো হতো। এবং ওই আলটিমেটলি ওই বাসা নাকি পরবর্তীতে, আমি জানি না এখনো আছে কিনা, ওটা বলছে কামাল ভাই যেটা বলছিল যে বাসাটা এখনো থাকতে পারে, কারণ ওই জায়গায় ডেভেলপার ঢুকে নেই, এখন সম্ভব না, এই জন্য হয়তো বলছে যে ওই মানে একটা নির্দিষ্ট জায়গা উনি বলছে, ওই জায়গায় গেলে যদি বাসাটা এখনো থাকে, তাহলে দেখবা আমার বিশ্বাস ওখানে এখনো মানুষ থাকে না। রাইট, চলে যাবো এখন আমাদের পরবর্তী অতিথির কাছে। তিনি নতুন ফার্স্ট টাইম ভূতাশ্রমে এসেছেন, এবং তার একটা ঘটনা তিনি শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার্স, আমি রুহুল বলছি। জি, আমি সরাসরি ঘটনাতেই চলে যাচ্ছি। সো এটা ছিল কোন একটি গ্রীষ্মের ছুটির ঘটনা, যেখানে আমি আমার মামিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো সেখান থেকে কোনো একদিন ডিনারের শেষে আমরা সবাই জড়ো হয়েছিলাম নিচতলাতে গল্প করার জন্য। যে বাড়িটাতে আমরা থাকছিলাম সেটা ছিল দোতলা। সো কিছুক্ষণ পরে ডিসাইড করা হয় যে আমরা বেশ কজন দোতলাতে ঘুমাবো, এবং বাকি যারা রয়েছেন ওনারা নিচতলাতে ঘুমাবেন। সো আমি যথারীতি, তখনকার বেশ আগের ঘটনা সেটা, তখন 3 গোয়েন্দার বই পড়তে খুব পছন্দ করতাম। সো যথারীতি আমার সাথে সেগুলো ছিল। দোতলায় গিয়ে ঘুমানোর আগে আমি ওগুলোর সাথেই আমার যতক্ষণ ঘুম না আসছিল ততক্ষণ সময় জ্ঞাপন করার চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পরে আমি উদ্ভট আওয়াজ পেতে থাকি, লাইক টিনের মধ্যে শব্দ হচ্ছে, বা নিচে কেউ দাবাদাবি করছে, বা এরকম একটা বিরক্তিকর ভাবে চিল্লাচিল্লি করছে। তো তখন আমি দেখতে পাই যে নিচতলার সামনের রুমে আলো দেওয়ার জন্য যে লাইটটা, ওটা ঠিক যেখানে লাগানো, ওই ফাঁকা দিকটা থেকে দোতলা দিয়ে তাকানো যায় নিচতলার দিকে, এবং নিচতলার যে প্রথম রুমটি ওটা সরাসরি দেখা যায়। আচ্ছা, তার ঠিক 2 মিনিট পর আমি খেয়াল করলাম যে আমার মা রয়েছিলেন, সাথে আমার নানু ছিলেন। তো ওনারা ওখানে জড়ো হয়েছেন, এবং ওই দিক থেকে নিচতলায় কি ঘটছে সেটা দেখার চেষ্টা করছেন। প্রথমে আমি ওনাদের সাথে সংযুক্ত হবার চেষ্টা করলেও ওনারা আমাকে ফার্স্টে নিষেধ করেন যে না, তোমার এখানে দেখা লাগবে না, তুমি
ঘুমিয়ে পড়ো, এখানে কিছুই হচ্ছে না। তো তারপর জোরাজোরি করাতে একটা সময় আমি ওখান দিয়ে দেখতে পাই নিচতলার সামনের রুমে ছিল আমার মামার ছোট ছেলে, আর সাথে ছিল আমার মামির ভাই। তো ওরা একসাথে শোয়ার প্রিপারেশন নিচ্ছিল, এবং এর মধ্যে হয়তো কোনো সমস্যার কারণে মামির যে ভাই ছিলেন উনি ঘুমাতে পারছিলেন না, বা উনি অনেক সমস্যা করছিলেন সামনের রুমে, যেটার জন্য ওনার যে মা ছিলেন উনি অনেক জোরে অনেক লাউডলি দোয়া পড়ছিলেন এবং খুব দ্রুত, যেটা দেখে মানে ওখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছিলাম উনি অনেকটা ভীত হয়ে ওনাকে শান্ত করার চেষ্টা করছিলেন। অপরদিকে যার কথা আমি বলছি ওনার মধ্যে আমি যেটা তখন দেখতে পাই সেটা খুবই অদ্ভুত ছিল, এবং বর্ণনা করাটা হয়তো কিছুটা কঠিন হবে। সেটা ছিল যে একটা সাধারণ মানুষের পক্ষে তার শরীরে শক্তি দিয়ে কোনো কিছু নাড়ানো, কোনো কিছু ভেঙে ফেলা, ওটা যতটা কঠিন হয় ওই সময় হয়তো তার কাছে সেটা অতটা কঠিন ছিল না। সো প্রথমে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো উনি যেখানে ছিলেন, যেখানে ওনার ঘুমানোর কথা, তার থেকে 5-6 হাত দূরে তাদের খাবারের টেবিলটা ছিল, সেটা ছিল শক্ত কাঠের, সেই পুরোনো দিনের বানানো একটি টেবিল, যথেষ্ট মজবুত, এবং এটা সহজেই হয়তো 5-6 জন মিলে চেষ্টা করলে অত সহজে ভেঙে ফেলা যাবে না। So, প্রথমেই উনি যে কাজটা করলেন সেটাই আমাকে আজও পর্যন্ত সেই ঘটনাটা মনে রাখতে বাধ্য করেছেন। সেটা হলো তিনি ওনার সামান্য একটি হাত ডান হাতের সাহায্যে টেবিলটা উল্টিয়ে ফেললেন এবং ফেলে দিলেন আপনার বাকাত করে। টেবিলটা তখন খাড়া অবস্থায় ছিল এবং তিনি তখন ওটাকে ওনার শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে চেষ্টা করছিলেন যে কোনো ওটাকে যাতে ভেঙে ফেলা যায়। সো আমরা সবাই জানি যে টেবিলে 4টা পা থাকে এবং একটা পা উনি এত সহজে উপড়ে ফেলেন যেটা কিনা বিশ্বাস করাটা ওই সময় অবশ্যই কঠিন ছিল, যা আজও আমি ভুলতে পারছি না। একটা মানুষের ক্ষেত্রে যতটাই জোর প্রয়োগ করা যায় শরীর দিয়ে এখানে একটা টেবিলের পা উপড়ে ফেলা কিন্তু অতটা সহজ না, কিন্তু যেটা আমি দেখেছিলাম সেটা হলো উনি ওনার এক হাত দিয়ে অনেক সহজেই ওই বাটি উপড়ে ফেলেন এবং কোন রকম জোর জবরদস্তি তার করতে হয়নি, যেটা কিনা ওই সময়ে ওখান থেকে ওটা সাক্ষী হয়ে থাকাটা অনেক কষ্ট সাধ্য ছিল আমার জন্য। তারপর ওনার সামনে ছিল পুরোনো দিনের একটা সাদা কালো টেলিভিশন, যেটা কিনা আমরা সবাই জানি যে পুরোনো দিনের টিভিগুলো একটু ভারী আজকালকার দিনের টিভিগুলোর কাছ থেকে। তো তারপর দেখা যায় যে উনি ওটাও ওনার এক হাত দিয়ে ধরে নিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেললেন এবং ওটাও সাথে সাথে ভেঙে ফেললেন। মোট কথা উনি চাচ্ছিলেন যে ঘরের আসবাবপত্র যেগুলো ছিল ওগুলোকে একটাকেও ঠিক না করতে। অপরদিকে ওনার মা তখনও খুব জোরে জোরে ভীতভাবে জোরালো কণ্ঠে জোরে জোরে দোয়া পড়ছিলেন, যদিও তেমন কোনো এটার আচরণ ওনার উপর পড়ছিল না বা কোনো পরিবর্তন আসছিল না। এবং কিছুক্ষণ পরে পাশের রুমে যেই ওনাদের কাছে জিনিসপত্র যে শোকেসটা ছিল উনি ওটাকেও ভাঙার চেষ্টা করলেন, হাত দিয়ে বাড়ি দিচ্ছিলেন, কিছুক্ষণ পর ওটাকে টান দিয়ে ফেলে দিলেন এবং ওটার সামনের দিকে যে কাঁচের গ্লাসগুলো ছিল ওগুলো বিকট শব্দে ভেঙে গেল, পড়ে গেল নিচের দিকে, কিন্তু কোনো কিছুতেই কেন তাকে ঠান্ডা করা যাচ্ছিল না। তো হঠাৎ কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করলাম আমরা এরই মধ্যে ওপরে যারা ছিল এর মধ্যে 2-1 জন নিচে চলে এসেছে কৌতূহল বশত বা ঘটনাটা সামনের থেকে দেখার জন্য, কারণ ওখানে আমাদের সাথে আমাদের ছোট ছোট কাজিনরাও ছিল, সবাই অনেকটা ভীত হয়েছিল। আর এই কাহিনীটার বা যে ঘটনাটা আমি বলছি এটার জন্য অবশ্যই কেউ প্রস্তুত ছিল না। তো কিছুক্ষণ পরে ওনার মা যখন অনেক দোয়া পড়ছিলেন এবং উনি অনেক একটা দুঃসাহসের পরিচয় দেন, সেটা হলো উনি দোয়া পড়তে 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 যে শোকেসটা উনি ভেঙে ফেলেছেন ওটার সামনে গিয়ে ওনার কাঁধে হাত দিয়ে আরো জোরে অন্যান্য দোয়াগুলো পড়তে থাকেন, যেগুলো উনি হয়তো বা সবসময় এই ব্যাপারটা অভ্যস্ত। ওখানে যতগুলো মানুষ আমরা ছিলাম ওর মধ্যে শুধুমাত্র ওনার মাকে দেখে মনে হচ্ছে উনি ঘটনাটার সাথে কেমন যেন একটা অভ্যস্ত। হ্যাঁ, ওনার কাজগুলো দেখে মনে হচ্ছে যে উনি একটু নার্ভাস, বাট মনে হচ্ছে যে না, এটাই ওনার দৈনন্দিন জীবনেরই একটা অংশ এবং প্রত্যেকটা সময় ধরে উনি এই কাজগুলোই করে আসছেন, এইভাবেই ওনাকে মেনটেন করে আসছেন। সে একটা সময় গিয়ে দেখা গেল যে যার কথা আমি বললাম উনি ঠান্ডা হয়ে নীরব হয়ে একটা জায়গায় স্থির হয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো দাঁড়িয়ে আছেন, নড়ছেন না, কোনো কথাও বলছেন না বা কোনো কিছুই করছেন না, বা কোনো একটু আগে যেই মানুষটা এত আসবাবপত্র ভাঙচুর করছিল বা বাড়ির সবাইকে ভীত করতে যার 1 সেকেন্ডও সময় লাগেনি, সেই প্রায় 2-3 মিনিট ধরে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। তার কিছুক্ষণ পরে ওনাকে আস্তে আস্তে করে ধরে টেনে আনা হলো বিছানার দিকে। একটা কথা বলে রাখা ভালো, ওই বিছানাতেই আমার কাজিন ঘুমাচ্ছিল, আমার মামার যে ছেলে আছে ও ঘুমিয়েছিল ওখানে। ও এইসব কাহিনী কিছু টের পায়নি বা সেটা পেয়েছে কিনা ওটা হয়তো আমরা আজও বুঝতে পারিনি। ওর মতো ঘুমিয়েছিল, কোনো নড়াচড়া করেনি বা উঠে আমাদের সাথেও যোগ হয়নি। ওর পাশেই ওনাকে শোয়ানো হয় এবং শোয়ানোর কিছুক্ষণ পর থেকে আমরা যেটা শুনতে পাই বা অবশ্যই দেখছিলাম তো সেখানে উনি কথা বলতে শুরু করেন, ওনার মায়ের সাথে কমিউনিকেট করতে শুরু করেন, কিন্তু ওনার যে প্রত্যেক দিনের যে কণ্ঠটা আমরা শুনে থাকি
এটা অবশ্যই আমাকে বলতে হবে যে যে কণ্ঠটা আমি ওই সময় শুনেছিলাম ওটা কিছুটা হলেও পরিবর্তন ছিল, কিছুটা গম্ভীর যদি বলি তাহলে খুব একটা ভুল বলা হবে না। তো সেক্ষেত্রে ওনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে দেখা যায়, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে ওনার মাকে দেখে বলেছিল ব্যাপারটার সাথে উনি খুবই অভ্যস্ত, এবং দেখা যায় যে উনি বিভিন্ন বিষয় ওনার সাথে আলাপ আলোচনা করতে শুরু করেন, এবং একটা সময় গিয়ে আমি যেটা দেখতে পেলাম যে আমাদের নিচ থেকে এমন একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে আমার নানু আছেন, আমার মা আছেন এবং মামি ছিলেন, বড় মামি ছিলেন, ওনাদেরকে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয় যে যাতে ওরা ওনাদের কোনো প্রবলেম থাকলে বা কিছু থাকলে যাতে ওনার সাথে গিয়ে শেয়ার করে। তো আমি যখন কৌতূহলে আমার পাশে মা ছিলেন, যে জানতে চাই যে মা কি প্রবলেম হচ্ছে, যে ওনাকে সবাই এইভাবে কেন জিজ্ঞেস করতে যাচ্ছে বা ওনার মধ্যে কি, তখন মা অনেকটা শান্ত কণ্ঠে আমাকে বলেন তুমি এখানে কোনো প্রশ্ন করো না, ওনার মধ্যে জিন আছে, ওনার মধ্যে জিনের আচর আছে, আর যখন এই প্রবলেমটা হয় তখন উনি এরকম করেন, আর ওনার মা তো আছে ওনাকে শান্ত করার জন্য, তুমি কিন্তু নিচে যাও না বলো। সো মার এই কথা শুনে আমিও তো আর আদেশ অবশ্যই অমান্য করার কোনো উপায় ছিল না, বাট যেহেতু ঘটনাটা উপর থেকে আমি দেখতে পাচ্ছিলাম সেই ক্ষেত্রে আমার হয়তো ওই ইচ্ছাটাও জেগে ওঠেনি যে আমি সামনে গিয়ে একবার দেখে আসি। তো একটা সময় যাওয়ার পর দেখলাম যে যখন আমার মাকে ডাকা হলো বা নিচে যেতে বলা হয়, তখন মা ওনার সামনে গিয়ে দাঁড়ালো এবং প্রথমেই ওনার মা ওনাকে বলেন যে এই মেয়েটার অনেক প্রবলেম আছে, বা আপনি যদি ওর সাথে একটু আপনার সাথে কথা বলার সুযোগ করে দেন তাহলে হয়তো ও সমস্যাগুলো বলতে পারবে এবং যথাসাধ্য সমাধান নিয়ে ও যেতে পারবে, এটা ওর জন্য খুব ভালো হয়। তো যার ঘটনাটা আমি বলছি, যার উপর জিনের আচর আছে সবাই বলেন, তিনি খুব অদ্ভুতভাবেই ওই সময় আমরা ঠিক যে বাসাটাতে থাকতাম, ঢাকার যে লোকেশনটাতে থাকতাম, ওই লোকেশনটা উল্লেখ করে একটা কথা বলেন, আর খুব দরাজ কণ্ঠে বলেন যে ওর তো ঘরে কোনো শত্রু নেই, একটু ভুল বলে ফেলেছি, ওর কথাটা বলেন যে ওর বাইরে তেমন সাবধানতার দরকার নেই, কারণ ওর বাইরে কোনো শত্রু নেই, শত্রুটা ঘরে। ব্যাপারটা ওই সময় আমরা যৌথ পরিবার নিয়ে থাকতাম এবং অনেকটা হাস্যকর এবং অনেকটা আক্রমণাত্মক বলা যায় যে কোনো পরিবারের দিকেই, যেটা কিনা ওই সময় সবাইকেই একটু ভরকা দেয় এবং তাদের মধ্যে আমিও একটু অবাক হই যে আমাদের, হ্যাঁ যদিও উনি আমার মামির ভাই ছিলেন, বাট হ্যাঁ একটা ভদ্রতার যে সম্পর্ক, হাই হ্যালো এতটুকুই ছিল, ওনাদের সাথে কোনো আমাদের ক্লোজ রিলেশন বা এরকম ছিল না যে কারণে উনি আমাদের বাসার অবস্থা, আমরা কোথায় থাকছি সবসময় বা কোথায় আছি, এই ব্যাপারগুলো জানতে পারবেন। তো কিছুক্ষণ পরে উনি আমাদের পরিবার সম্পর্কে আরো কিছু বিস্তারিত বলেন এবং আমার মাকে কিছু সমস্যার সমাধান দেন, যেগুলো উনি বলতে বলতে একটা সময় সমস্ত ঘটনা আম্মাকেও একটু সুযোগ দেন যে যাতে আম্মা আমার প্রবলেমের কথাগুলো বলতে থাকে। তো একটা সময় গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ মার ঘটনাগুলো শেষ হয়ে গেছে, এরকম পরিবারের অন্যান্য যে সদস্যগুলো ছিল ওরাও একে একে ওদের ঘটনাগুলো ওনার সাথে বলতে থাকে এবং উনিও খুব তাড়াতাড়ি যে এমন একটা ভাবে সবাইকে রিপ্লাই করছিলেন যে হয়তো ঘটনাগুলো ওনার বেশ জানা এবং সবাইকে কোনো না কোনো একটা লাইন দিয়ে কথা দিয়ে ভরকে দিচ্ছিলেন যে হ্যাঁ এই সবগুলো বিষয় উনি পূর্বে থেকে অবগত রয়েছেন এবং সমাধান তাকে দিতে থাকেন প্রত্যেকটা সময়। এবং কিন্তু এরই মধ্যে ওনার মা কিন্তু একটা মুহূর্তের জন্য থামেনি বা আমি ওনাকে কখনো দেখিনি যে তৃষ্ণার্ত হয়ে সরে গেছেন, উনি অনবরত দোয়া পড়েই যাচ্ছিলেন এবং দোয়া পড়তে পড়তে একটা সময় আমরা যেটা লক্ষ্য করি যে যতটা সময় উনি ছিলেন কথা বলছিলেন, কথা বলতে বলতে একটা সময় একটু ব্রেক দেয় এবং উনি আমার যে আবারও আগের কথাটাই ফেরত আসি, আমার যে কাজিনটা ওনার পাশে শুয়েছিল ওনার যে ডান হাতটা ওটা আমার কাজিনের উপর উনি একটু ওনার মা একটু রাখতে শুরু করেন এবং তখন খুব অবাক করে যেই জিনিসটা আমরা সবাই দেখতে পাই সেটা হলো আমার কাজিন, কিন্তু আমি আগেও বলছি এখনো বলছি, ঘুমিয়েছিল। ওর কোনোভাবেই ওটা লক্ষ্য করার কথা না বা কি হচ্ছিল ওটা সে আর খেয়াল করেনি, ও প্রত্যেকটা সময় ঘুমিয়েছিল। যখন হাতটা ওর উপরে রাখা হয়, একটা ঘুমন্ত মানুষ হাত তার উপর পড়তেই পারে, এটা তার খেয়াল করার কথা না, কিন্তু সেক্ষেত্রে হাতটা খুব মনে হচ্ছিল যে একজন জাগ্রত মানুষের উপরে হাতটা রাখা হয় এবং হাতটা রাখা ঠিক সাথে সাথেই ওর হাত দিয়ে ওই হাতটাকে সাথে সাথে ঝটকা মেরে সরিয়ে দেয়, যেটা কিনা অনেক আমাদের সবার কাছে অদ্ভুত লাগে। এবং তার কিছুক্ষণ পরেই যখন সরিয়ে দেওয়া হয় ওকে ওখান থেকে সরিয়ে আনা হয়, আমার কাজিনকে ওখান থেকে সরিয়ে ফেলা হয় সাথে সাথেই। এবং দোয়া পড়তে পড়তে একটা সময় আমরা দেখি যে হ্যাঁ যার কথা আমি বলছিলাম, যার উপরে আছর আছেন, উনি চোখ খুলেন এবং আমাদের সাথে নর্মাল ভাবেই কথা বলতে থাকেন যে বাড়ি যে আসবাবপত্র ভাঙচুর হয়েছে ওগুলো কিভাবে হয়েছে বা কিছু।
এরপর আর আমরা সেই দিন রাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে পাইনি। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঘটনায় যাব। ঘটনাটি একটা ইমেইল থেকে পড়ব এবং ইমেইলটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি রাজিয়া সুলতানা ঢাকা থেকে বলছি। গত 27 অক্টোবর তারিখে প্রচারিত এপিসোডে আমার পাঠানো ইমেইলটি আপনি পড়েছিলেন, তার জন্য আপনাকে এবং ভূত এফএম টিমের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ আমি আরেকটি ইমেল পাঠালাম, ভালো লাগলে লিসেনারদের অবশ্যই পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে ঘটনায় আসি। এখানে বলে রাখি যে আমি আজ কোনো ভূতের ঘটনা বা ভূতের গল্প শেয়ার করব না। স্কুল লাইফ থেকেই আমার লেখালেখির শখ। গল্প, উপন্যাস ও কবিতা লেখার পাশাপাশি আমার ছবি আঁকার হাত ভালো। আমার সেই লেখালেখির শখ নিয়ে ঘটে যাওয়া একটি ব্যাখ্যাহীন অপ্রীতিকর ঘটনা আপনাদের কাছে বলছি। প্রথম ঘটনাটি হচ্ছে, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার লেখা একটি উপন্যাসে একটি বাচ্চা মেয়ের সিঁড়ি থেকে পড়ে যাবার একটি দৃশ্য উল্লেখ করেছিলাম। আমার সাথে ঘটনাটি ঘটে তার ঠিক কিছুদিন পর। সেদিন আমি কোচিং শেষে ওপরতলা থেকে নামার সময় পা পিছলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পা মচকে যায়, ঠিক যেভাবে আমার গল্পতে ওই দুর্ঘটনার বর্ণনা দিয়েছিলাম। খুবই অদ্ভুত। এবার বলছি দ্বিতীয় ঘটনা। 2015 সালে আমার ছোট আন্টির স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে যাওয়া এবং তার স্বপ্ন পূরণের পটভূমি নিয়ে আমি একটি গল্প লিখেছিলাম। কাহিনীর অংশ হিসেবে সেখানে আমি মূল গল্পের চরিত্রের ডেঙ্গু হবার বর্ণনা করেছিলাম। গল্পটা লিখে শেষ করার বেশ কিছুদিন পর আমি জানতে পারলাম আমার সেই ছোট আন্টি তার একটি বিশেষ কাজের জন্য 3 দিনের ছুটিতে ঢাকায় আসছেন। আমরা বেশ খুশি হলেও ব্যাপারটা মোটেও আনন্দের ছিল না, কারণ ততদিনে আন্টির ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে। তাই তার চিকিৎসার জন্য বছরখানিক ছুটি নিয়ে তার ক্যাম্পাসে দরখাস্ত করলেন এবং বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ মালয়েশিয়াতে ফিরে গেছেন। আরেকটি সেমিস্টার বাকি আছে তার। আমার আন্টিকে দেখলে আমি এখন এক ধরনের অনুতাপ বোধ করি। কেন আমি গল্পটা লিখতে গিয়েছিলাম? কেন আমি লিখেছিলাম নায়িকার ডেঙ্গু হবার বর্ণনা? কেন আমি লিখেছিলাম তার মাথায় বয়কার চুল? যে কারণে আমার আন্টির ক্যান্সার ধরে পড়ল, কেমোথেরাপির কারণে মাথার চুল পড়ে গিয়েছিল, আর এখন আন্টির মাথা ভরা ছোট ছোট চুলগুলোকে দেখলেই আমি অনুতপ্ত হই। তাহলে কি আমার সেই গল্পটা লেখার কারণেই আমার আন্টির এই অবস্থা হলো? এখন তৃতীয় ঘটনা বলার পালা। এখানে আমি একটি গল্পে একজন গৃহিণী মায়ের মাছ কুটতে গিয়ে হাত কেটে যাবার বর্ণনা লিখেছিলাম। ঠিক কিছুদিন পরে ভাঙা কাঁচে হাত লেগে আমার হাত কেটে যায়। ব্লিডিং সহজে বন্ধ হচ্ছিল না বলে হাসপাতালে যেতে হয়েছিল। আমার এই দুর্ঘটনাটি ঘটে ঠিক যেভাবে গল্পটাতে আমি লিখেছিলাম। বলছিলাম যে আমার লেখালেখির শখের সাথে এরকম অপ্রীতিকর ঘটনাগুলো কোনো অলৌকিক ব্যাখ্যা আছে কিনা জানি না, তবে আমি সচেতন হয়েছি। এখন আমি আমার লেখায় কোনো ফিকশনে বা স্টোরিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা লিখি না। গল্প উপন্যাস পড়া যেহেতু এক ধরনের বিনোদন, তাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত 100% আনন্দ আমার পাঠককে দিতে চেষ্টা করি। তার জন্য আমি যথেষ্ট প্রশংসা পেয়েছি। তো রাসেল ভাইয়ের সবশেষে আপনার প্রতি বিনীত অনুরোধ, আমার এই মেইলটি ভালো লাগলে অবশ্যই পড়বেন এবং আমি একজন ভালো সাহিত্যিক হতে পারি যেন, তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ হাফিজ। রাজিয়া সুলতানা, শিক্ষার্থী, গার্হস্থ্য অর্থনীতি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কি অদ্ভুত না? একজন মানুষ একটা ঘটনা লিখবেন বা একটা গল্প লিখবেন, একটা ফিকশন লিখছেন, তিনি যা লিখছেন সেটা সত্যি হয়ে যাচ্ছে। তিনি যেভাবে বর্ণনা দিচ্ছেন সেভাবেই ঘটনা ঘটছে। তিনি যা ভাবছেন তাই ঘটছে বাস্তবে। মাঝে মাঝে অবাক হতে হয়, আরো অবাক হতে হয় যখন ঠিক একই ধরনের একটি ঘটনা পাঠিয়ে দেন আমাদেরকে নিশাদ।
ঢাকাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তার ঘটনাটি আমি পুরোটা পড়বো না। তিনি তার গল্পের মধ্যে একটা বর্ণনা দিয়েছেন, সেটা হচ্ছে তার এক বন্ধু সামিরকে নিয়ে। তিনি প্রথমে বলেছিলেন যে তাদের বাসায় কোন একজন অতিথি এসেছিলেন, কে এসেছিলেন কি তার কেউ একজন না দেখেই সেটা বলতে পেরেছিল। এবং তিনি বলছিলেন যে তিনি একটা স্বপ্ন, মানে তার এক স্বপ্নের মধ্যে তিনি দেখেছিলেন যে গেস্টরা তাদের বাসায় বেড়াতে এসছেন এবং কি ধরনের কাপড় চোপড় পরে আছেন, সেই ব্যাপারটাও বলে ফেলেছিলেন। যাই হোক, কিন্তু সবচেয়ে এই গল্পের মূল যে পার্টটা, সেটা হচ্ছে কোনো একদিন এক বড় ভাই তাদের বাসায় এলেন, এবং যে বড় ভাইটা এসেছিলেন এবং যার কথা বললেন, এবং তার পরপরই তাদের তখন ইলেকট্রিসিটি ছিল না, বন্ধ হয়ে যাওয়া কম্পিউটারে হঠাৎ করে পাওয়ার চলে এসেছিল এবং সেখানে লেখা উঠেছিল, যার কথা বলছিলেন সেটা তার নাম হচ্ছে অভি, এবং লেখাটা উঠেছিল এভাবে যে অভি ইজ ইন ডেঞ্জার। মানে ইলেকট্রিসিটি নাই কিন্তু কম্পিউটারে এরকম একটা লেখা হঠাৎ করে আসলো, খুব অদ্ভুত ব্যাপার কিন্তু। এবং তার কিছুক্ষণ পরেই তারা জানতে পারলেন যে হি ইজ ইন ডেঞ্জার, এবং তার মা ফোন করে জানালেন যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনি যশোর যাচ্ছিলেন সম্ভবত, এবং তারাও সেই তখন যশোর তাদেরকে যেতে হয়েছিল সেই মানে ভাইয়ার কি অবস্থা সেটা দেখার জন্য। তো এটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। এই ঘটনাটি আমি পুরোটা পড়লাম না, কারণ ঘটনাটি মোটামুটি একই ধরনের, পুরোটা পড়ার মতো, যদিও আমি রিয়েলি সরি যে পড়ার মতো মনে হয়নি বলে আমি পড়িনি, বাট এই ঘটনাটিও খুব অদ্ভুত। এবং নিশাদ, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় আমি আপনাকে বোঝাতে পেরেছি আমার সমস্যাটা। বাট কি অদ্ভুত, একজন লিখছেন সেই ঘটনা ঘটছে, একজন স্বপ্ন দেখছেন সেই ঘটনা ঘটছে, একজনের কম্পিউটারে হঠাৎ করে একটা মেসেজ চলে আসছে। এরকম অদ্ভুত ঘটনাগুলোর কোনো ব্যাখ্যা কি আমরা দাঁড় করাতে পারি? কোনো ব্যাখ্যা কি আছে আমাদের কাছে? আমরা কি ভাবতে পারি যে পৃথিবীতে এরকম নমস্কার রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো বলেন, তাই আমিও আপনার মতো সবসময় ভালো থাকার এবং সকলকে ভালো রাখার চেষ্টা করি। আমি মিহির, পশ্চিমবঙ্গের কল্যাণী থেকে বলি। প্রথমেই বাংলাদেশের সকল বন্ধুকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা ও আমার আন্তরিক ভালোবাসা। রাসেল ভাই, আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আশা করি ভূত এফএম এইভাবেই বাংলাদেশ সহ ভারতবর্ষ এবং গোটা বিশ্বের যেখানে যত বাঙালি শ্রোতা বন্ধুরা আছে প্রত্যেককেই এইভাবেই একটু হলেও ভয়ের অনুভূতি দিয়ে যাবে। রাসেল ভাই, এবার আমার ঘটনাটা আসা যাক। আমার ঘটনাটা একটু অন্য ধরনের, যা ঘটেছিল প্রায় 30 থেকে 35 বছর আগে আমার টিচারের সাথে। বহু বছর আগে আমার টিচার যখন চাকরি পাননি, তখন সে নিজের হাত খরচের জন্য বাড়ি বাড়ি গিয়ে গৃহশিক্ষকের কাজ করত। তো যখন সে প্রতিদিন পড়াতে যেত, সে লক্ষ্য করত একটি বাড়ির সামনে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে তাকে প্রতিদিন লক্ষ্য করে। একদিন পড়াতে যাওয়ার সময় হঠাৎ মেয়েটি স্যারকে ডেকে স্যারের কাছে পড়ার আগ্রহ প্রকাশ করে। স্যারেরও সেই সময় হাত খরচের দরকার ছিল। স্যার বলেন, ঠিক আছে, আমি কাল সকাল থেকে তোমাকে পড়াতে আসব। তখন মেয়েটি বলে, না স্যার, আমার সকালে অসুবিধা আছে, যদি আপনি সন্ধ্যার সময় পড়েন তাহলে আমার খুব সুবিধা হয়। তো স্যার ভাবেন যে ঠিক আছে, চলো, হাত খরচের দরকার। স্যার বলে, ঠিক আছে, আমি পরের দিন বিকেল থেকে তোমাকে পড়াতে আসবো। কথা মতো পরের দিন স্যার মেয়েটিকে বিকেলে পড়াতে আসে। তো প্রতিদিন সে যখন পড়াতে আসতো, স্যার যখন মেয়েটিকে পড়াতে আসতো, তো মেয়েটি কিছু না কিছু টিফিন রান্না করে স্যারকে খাওয়াতো, প্রতিদিন খাওয়াতো। এটা আশ্চর্যের বিষয় হলো, বাড়িটিতে ওই বাচ্চা মেয়েটি ছাড়া কোনোদিনই আর কাউকে দেখেননি স্যার ওই বাড়িতে। তো স্যার একদিন আশ্চর্য হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো যে, তুমি কি এই বাড়িতে একাই থাকো? তোমার বাবা মাকে তো কোনোদিন দেখি না। তো মেয়েটি উত্তরে বলে যে, আমার বাবা মা প্রতিদিন সন্ধ্যের সময় ঘুরতে যায়। তো স্যারও সেটাকে খুব নর্মাল ভাবে নিয়েছিল। এইভাবে 1-2 মাস চলার পর একদিন স্যার মেয়েটিকে পড়িয়ে যখন বাড়ি ফিরছিলেন, তখন তার খেয়াল হয় যে তার পেনটি মেয়েটার বাড়িতে ফেলে রেখে এসেছে। সেই সময় একটা ফাউন্টেন পেনের মূল্য অনেকটা বেশি ছিল, অনেকটা দামি ছিল ফাউন্টেন পেন। তখন স্যার মেয়েটির বাড়িতে আবার ফিরে যায় তার পেনটা আনার জন্য। গিয়ে দেখেন মেয়েটার বাড়িতে দরজায় তালা বন্ধ বাইরে থেকে। তো এতে স্যার কিছুটা আশ্চর্য হয়ে যায়। তিনি ভাবলেন যে কিছুক্ষণ আগে আমি মেয়েটিকে পড়িয়ে গেলাম, জাস্ট ফিরতে না ফিরতেই দেখি বাইরে থেকে তালা বন্ধ দরজাতে। তো এতে স্যারের মনের মধ্যে একটু সন্দেহ হয়
যে কিছুক্ষণ আগে পড়িয়ে গেলাম। তো যথারীতি তিনি দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর কেউ এলো না। এভাবে অনেকক্ষণ পর প্রতিবেশীরা স্যারের কাছে জানতে চায় যে আপনি এভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন। তো স্যার তাদেরকে বলেন যে আমি মেয়েটাকে কিছুক্ষণ আগে পড়িয়ে গেলাম, জাস্ট কিছুক্ষণ আগে এসে দেখি দরজায় তালা মারা। তখন প্রতিবেশীরা জানতে চান যে এই বাড়িতে আপনি কাকে পড়াতে আসছেন, এই বাড়িটা তো দীর্ঘদিন ধরে কেউ থাকে না। তো এতে স্যার এই কথাটা শুনে একটু আশ্চর্য হয়ে একটু ভয়ও পায়। স্যার তখন সবকিছু খুলে বলেন যে আমি এই বাড়িতে পড়াতে আসতাম মেয়েটাকে, একটা মেয়ে থাকতো, বাবা মা দেখিনি কোনোদিনও, প্রতিদিন রান্না করে খাওয়াতো। তো যাই হোক, তারপর পাড়ার সবাই মিলে ঠিক করা হলো পুলিশকে ডাকা হোক। কিছুক্ষণের মধ্যেই পুলিশ হাজির হলো। তারপর পুলিশ এসে সেই বাড়ির দরজাটি ভাঙলো। ভেঙে পুলিশ, স্যার এবং পাড়ার সকলেই সে বাড়িটার মধ্যে ঢুকলো। বাড়িটার মধ্যে ঢুকে দেখে ঘরের মধ্যে কিচ্ছু নেই, গোটা বাড়ি ফাঁকা, শুধু মাঝখানে একটা পড়ার টেবিল, আর সেই পড়ার টেবিলের ওপর স্যারের সেই পেনটা। তো রাসেল ভাই, এই ছিল আমার স্যারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। এবং তার কাছে আমরা ঘটনা শুনবো। তার একটি ঘটনা রয়েছে তার একটি বন্ধুকে নিয়ে, সেই ঘটনাটি শুনবো এই মুহূর্তে। তার আগে শুনবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদিকুর রহমান হাসিব, মিরপুর ঢাকা থেকে। প্রথমে আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। ওখানে আমিও সেই ফ্রেন্ডের সাথে ওই ঘটনার সময় একই সময় উপস্থিত থাকি। তো প্রথমত আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন কি ঘটনাটা, তো আমার ওই বন্ধুটা এক প্রকার যে নিষিদ্ধ ব্ল্যাক ম্যাজিকের কথা শুনে থাকি আমরা, সেই জিনিসটা প্র্যাকটিস করতো। তো সেটা প্রথম অবস্থায় আমি জানতে পারি না। তো এক প্রকার ওর সাথে যখন আমার পরিচয় একটু ঘনিষ্ঠ হতে থাকে, তো কিছু ব্যাপার ঘটতে থাকে এরকম যে ও কিছু জিনিস বলে যেটা মানে মুহূর্তের মধ্যে মানে ঘটে যায়, এবং জিনিসগুলা যে স্বাভাবিক কিছু না। লাইক দেখা যাচ্ছে মানে কারোর সাথে বাকবিতর্ক হচ্ছে, তাকে যদি কিছু বলতেছে খারাপ কিছু, সে দেখা গেছে 10 সেকেন্ডস 15 সেকেন্ডস এর মধ্যেই তার সাথে ওই ধরনের প্রবলেমগুলো হইতেছে। এবং একটা সময় আর কি যখন কিছু জিনিসও আমাকে বলতো, ওগুলো আমি করতাম, দেখা গেছে ওগুলা মানে যাই বলতো সেটাই হয়ে যেত। তো এক পর্যায়ে যখন এগুলো হয়ে থাকে, তো একদিন ওকে বলি যে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমত ওর বাসায় ওকে ও কখনো অ্যালাউ করে না, আর দ্বিতীয়ত ও মানে আমাদের সামাজিক জীবন ব্যবস্থা থেকে একটু দূরে, সবকিছু থেকে একটু বিচ্ছিন্নভাবে চলাফেরা করে। তো এক পর্যায়ে যখন ওর বাসায় নিয়ে যায়, তো ওর বাসার বর্ণনাটা যদি একটু দিতে যাই রাসেল ভাই, তো ওর বাসাটা সম্পূর্ণ দোতলা, এবং ওর বাসার মধ্যে কোনো প্রকার আলোর মানে কোনো ইলেকট্রিক্যাল বা মানে টেকনোলজিক্যাল কোনো আলোর অস্তিত্ব তার ওই বাসায় নেই। প্রথমত আপনার মোমবাতি, তারপরে ল্যাম্প, এরকম ধরনের আলো তার বাসার মধ্যে সে উপস্থিতি রাখে। এবং দোতলায় যখন তার যে রুমটাতে ওই তার ব্ল্যাক ম্যাজিকের রিচুয়ালস গুলো করতো, সেই রুমটাতে যায়। আর ওই বাসাটাতে আরো কিছু মানে পশু পাখি, যেরকম লাইক খরগোশ, বিড়াল, তারপরে অনেক দামি দামি যেসব পাখিগুলা, ওগুলা সে লালন পালন করতো খুব মানে আদর যত্ন সহকারে। তো তখন যে রুমটাতে ও তার রিচুয়ালস গুলা করে, ওটাতে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার এক পর্যায়ে মানে প্রথমে হতভম্ব হয়ে যায় রুমের মানে সিচুয়েশনটা, যে ওই সিচুয়েশনে আসলে ওই রুমের এমন কোনো কোণা বাদ নাই যে সাইডটাতে আপনার মনে করেন যে মানে ও যে ডেভিল স্পিরিটের মানে ওরশিপ করতো, সেটার মানে কোন সাইডে একটা সাইডও বাদ দেয় নাই ওই জায়গার উপাসনা করতে। তো ওর পুরো রুমের সব জায়গাতে আপনার বিভিন্ন কিছু আঁকা, যেগুলা আসলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে একটু অন্যরকম, এবং বিভিন্ন পশু পাখির উচ্ছিষ্ট অংশগুলা মানে ও এত সুন্দরভাবে সাজায় রাখে। তোর ফ্লোরের যে ফ্লোরে পেন্টাগ্রামের যে স্টারটা সেটা আঁকা, এবং সেটাতে আপনার ঠিক মিডল পয়েন্টে একটা মাথার খুলি। তো ও আমাকে ফার্স্টে বলে যে মানে এই সিচুয়েশনে দেখার পর আমি এক প্রকার মানে স্তম্ভিত হয়ে যাই। তো ফার্স্ট টাইম আমাকে বলে যে চুপ থাক, মানে এভাবে বলতেছে যে চুপ থাক, যা হয় দেখতে যা, কোনো কথা বলবি না, ঠিক আছে। তো এক প্রকার চুপচাপ আমি বসি। বসার পর মানে আমাকে একটা সার্কেল করে দেয়, লাইক আপনার জিনিসটা আসলে আমি ওটা কি বলতে পারবো না, বাট ওই জিনিসটাতে সার্কেল করে দেয় যাতে ওর রিচুয়ালস এর কারণে আমার কোনো প্রকার প্রবলেম না হয়। তো সার্কেলটাতে আমি বসি। তো বসার পরে এক পর্যায়ে ও রিচুয়াল স্টার্ট করে। তো একটা মানে খরগোশ বের করে ওর ওই
মানে যে প্রাণীগুলো পালতো, তো ওইখান থেকে একটা খরগোশ বের করে। তো খরগোশটা বের করে ও আসলে কিছু জিনিস পাঠ করে, মানে যেটা আসলে আমার বোধগম্য ছিল না। তো কিছু জিনিস ও পড়তে থাকে এবং জাস্ট যে জিনিসগুলো পাঠ করতেছে সেগুলো আওয়াজগুলা মানে ওগুলো খালি আমার কানে আসতেছে। তো এক পর্যায়ে ও কি করে যে ওই যে খরগোশটা নেয়, তো নেওয়ার পরে এই সিঁদুর যে জিনিসটা আছে বা যেটা ইউজ করি সিঁদুর, মেয়েরা মানে হিন্দু ধর্মাবলম্বীদের যারা যারা সিঁদুর পরে মাথায়, তো এক চিমটি সিঁদুর নেয়। তো নেওয়ার এক পর্যায়ে আর কি যে প্রাণীটাকে মানে খরগোশের কপালে ঠেকানোর পর কি যেন একটা পড়ার পর ভাই একটা প্রাণী যেরকম থাকে একটা ছটফট করা, ওই জিনিসটা এক প্রকার থাকে না, মানে প্রাণীটা এক প্রকার নিস্তেজ হয়ে একদম বসে চলে আসে। তারপর রাসেল ভাই যেটা হয় যে ও এক প্রকার প্রাণীটাকে জবাই করে ঠিক ওই মাথার খুলিটার উপর রেখে, তো জবাই করে এবং রক্ত দিয়ে ওই যে পেন্টাগ্রামের যে গোল সার্কেলটা টোটালটা পুরো ভরাট করে ফেলে। এবং ও জবাই করার সময় যে জিনিসটা করে সেটা আপনার একটা জিনিস পড়তে থাকে বারবার রিপিট করতে থাকে এবং জবাই করতে থাকে। তো এক পর্যায়ে যে জিনিসটা হয় যে ব্লাডটা এক প্রকার মানে শুষতে থাকে ওই পেন্টাগ্রামের ভিতরে, ওই জিনিসটা এক প্রকার শুষতে তো আমরা যেমন পান খাওয়ার সময় যে খয়েরা কালারটা থাকে, যে খয়েরটা খায় সেই ব্লাডের কালারটা ঠিক খয়েরের মতো হয়ে যায়। তো এক প্রকার যখন হয়ে যায় তখন ওই জিনিসটা আসলে আমি দেখার সময় মানে যখন আমি নিজে মানে ওই জিনিসটা দেখতেছি, তো এক প্রকার মানে চিল্লান দেওয়ার চেষ্টা করি, মানে আওয়াজ করার চেষ্টা করি, কিন্তু এক প্রকার আমি নিজেও ওই জায়গাটায় এক প্রকার মানে স্তম্ভিত হয়ে যাই, মানে যে জায়গাটায় আসলে আমার নিজের কোনো প্রকার সাউন্ড বের হয় না, মানে বলার মতো কিছু থাকে না। তো এক পর্যায়ে তো এরকমটা যখন করা শেষ করে তো আমি একটা বের হয়ে যেতে চাই, তো বলে যে স্বাভাবিকভাবে মানে বের হতে দেয় না, ওই রুমে যা বস, আমি আসতেছি। তো আসার পরে তখন বলে যে মানে এরকমটা এগুলো যা দেখলে এগুলা সবসময় আমার মানে এটাই আমার লাইফ, এটাই আমার সবকিছু, ঠিক আছে। তখন আমি বলি যে মানে কারণটা কি এরকম হঠাৎ মানে কোনো কিছু মানে এটা তো কোনো ইয়া না, এজ এ মুসলিম হিসাবে তো এটা কখনোই এটা সম্পূর্ণ নিষেধ আছে। কয় যে মানে ও তখন বলতে থাকে যে দেখেন আমি সৃষ্টিকর্তার কাছে কিছুই পাইনি, আমার ডেভিল স্পিরিটের যে ওটাকে আকার নামে ডাকতো, তো বলে দেখেন আমার আকার আমার আকার আমার সবকিছু দিছে, কি না দিছে, আমি যখন যেটা চাইতেছি সেটাই পাইতেছি। বেসিক্যালি বলতে চাচ্ছেন যে একটা লোভ থেকে সে কাজগুলো করতো। আচ্ছা, হ্যাঁ, এরপরে কি হলো তাই বলেন। তো ওর এই লোভটা প্রথমত যে বাসনাটা এত পরিমাণে যে জেগে যাবে, তো তারপরে এক প্রকার ওর সাথে আমি মানে একটু ডিস্টেন্স তৈরি হয়, ঠিক আছে, স্বাভাবিক এই ব্যাপারটা থেকে। তো তারপরে আমরা নর্মালি 1-2 সপ্তাহের মতো ওর সাথে ডিস্টেন্স হয়। তারপরে যখন ওর সাথে আমার দেখা হয় তখন ফার্স্ট যেটা হয় ভাইয়া, ওর একটা মানে লেফট হ্যান্ডের মানে আমরা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি সেটা কাটা থাকে। তো যখন কাটা থাকে তো আমি জিজ্ঞেস করি যে কাটার কারণ, তারপর ওর আবার বাসায় নিয়ে যায়। তো যাওয়ার পরে যে জিনিসটা হয় যে ওর আবার আরেকটা আঙ্গুল ঠিক ওই একইভাবে একই রিচুয়ালস করতে বসে, করার পরে আমাকে ঠিক সেম ওই জায়গাটাতেই বসানোর পরে ও রিচুয়ালস করতে এক পর্যায়ে ওর সেকেন্ড মানে শাহাদাত আঙ্গুলের পরে যে আঙ্গুলটা আমাদের মিডল ফিঙ্গার সেটাকে ও কাটার পরে ওই জিনিসটা ওই ঠিক ওর যে রিচুয়ালস এবং সেটা চোখের সামনে ঘুরতে থাকে। এবং মানে এক প্রকার আমি প্রতিবার যেটা হয় যে আমি আসলে ওই জায়গাটায় আমি এক প্রকার পজেসড হয়ে যায় হয়তো, বা মানে আমার মানে সাউন্ড করা বা কোনো প্রকার যখন আমি সার্কেলটার মধ্যে দেয় এক প্রকার আমি কোনো প্রকার মানে আমার নিজের ইয়াতে থাকে না, যে একটা দেখা যে রিয়েক্ট করা, ওই রিয়েকশনটা করার সাথে হয়তো আমি ভিতর রিয়েক্ট করতে পারছি, বাট ওটার ব্যাপ্তিটা আমার বাইরে ঘটে না। তো তখন ও এটা করে, তো করার পর আমি এক প্রকার মানে চিল্লানোর চেষ্টা করি, হয় না। তো তারপরে মানে ও করার পরে তো আবার এমন না যে ও ব্যথা পাচ্ছে, এক প্রকার একটা স্মাইলি ফেসেই ওইটা কাটতেছে, মানে হাউ ইজ দিস পসিবল, ঠিক আছে, যে এক প্রকার ডেভিল স্পিরিটের মানে উপাসনা করতে করতে মানে এত পরিমাণ ওই লোভটা হয়ে যায় যে ওর নিজের শরীর বা কোনো প্রকার কাজ করে না। তো তারপরে এক পর্যায়ে যে জিনিসটা হয় আমি ওকে জিজ্ঞেস করি যে এটা কিভাবে কি এক প্রকার শেষের তো কিছু আছে, আমার ডেভিল আমাকে এত কিছু দিছে, আমি সামান্য আমার যদি এটুক দিতে পারবো না, আমার তো আঙ্গুলি চাইছে। ও আসলে যে জিনিসগুলো করতে, যে পশু জবাই দেওয়া, নিজের অঙ্গ দেওয়া, এটা সম্পূর্ণ ওর ডেভিলকে উপাসনা করার পর উৎসর্গ করতো এবং সে এটা প্রতিদিনই করতো, কোনো না কোনো পশুকে তার ডেভিলের জন্য উৎসর্গ করতো। তো এক পর্যায়ে আর কি তখন জিজ্ঞেস করি যেটা শেষ কি, বলে ও যদি কখনো আমার জানো চাই সেটাও দিয়ে দেবো, আমাকে এত কিছু দিচ্ছে, চাইবা মাত্র সবকিছু পাচ্ছি। তো এরপর প্রায় লং টাইম ওর সাথে আমার একটা ডিস্টেন্স ঘটে, প্রায় 1 মান্থের মতো। তো এরপরে যেটা হয় রাসেল ভাই সেটা হলো যে
ও এক পর্যায়ে মারা যায়। এবং মারা যাওয়ার পরে যে জিনিসটা হয় যে ওর লাশটা যখন নাকি দেখা যে রাসেল ভাই এভাবে কোনো মানুষকে মানে কোনো প্রকার অস্ত্র দ্বারা আঘাত করে এভাবে মারা সম্ভব না। লাইক আপনার একটা হাত মুখের ভিতর দিয়ে বের করা, আরেকটা হাত আপনার শরীরের অন্য এক সাইড দিয়ে বের করা। আপনি সেই লাশ নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, এবং আমি সাথে আমাদের ওই পরিচয় আর কয়েকটা ফ্রেন্ড, ঠিক আছে, এবং যারা জিনিসটা জানতো না যে যে রুমটাতে রিচুয়ালস করতো, দেখা যাচ্ছে রাসেল ভাই এইভাবে যদি একটা মৃত্যু ঘটে এইভাবে অনেকে ফেসে যাওয়ার কথা, কিন্তু ওর ওই মৃত্যুটা ঘটার পরে যে সিচুয়েশনটা দেখার পর সবাই বুঝতে পারে যে হ্যাঁ ওই মৃত্যুটা কিভাবে ঘটছে। কারণ ওই লাশটা মানে ওইভাবে একটা মানুষকে কখনো কেউ মারতে পারে না, কোনো প্রকার অস্ত্রের সাহায্যও না। থ্যাংক ইউ রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে সরাসরি একটা ইমেইলে চলে যাবো। আমার কাছে একটা ইমেইল আছে, সেই ইমেইলটা পড়ে শোনাচ্ছি আপনাকে এবং আশা করছি আপনার সবার ভালো লাগবে। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন খালিদ। আমার বাসা যাত্রাবাড়ি এলাকার পার্শ্ববর্তী ধোলাইপাড় এলাকায়। আমার গ্রামের বাড়ি হল ঢাকা জেলার নবাবগঞ্জ থানার হরিশকুল নামক গ্রামে। জন্মস্থান ঢাকাতেই এবং সবকিছু ঢাকাতেই। গ্রামের বাড়িতে শুধু মাঝে মাঝে বেড়াতে যাওয়া হয়। আমি ভূত এফএমের রেগুলার লিসনার, আমি রেগুলারলি শুনি ভূত এফএম। কাছে থাকা সত্ত্বেও আমার ফ্যামিলি এবং আত্মীয়র সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করার কোনো সুযোগ আমি পাইনি। কিন্তু ঘটনাগুলো শেয়ার করেও করা হয়নি। তো আমার ফ্যামিলি খুবই ধার্মিক, টেলিভিশন রেডিও পছন্দ করে না, তাই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার জন্য কষ্টকর, তাই ইমেইলে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ফ্যামিলি ঘটনাটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এটা আমি হলফ করে বলতে পারি যে এই ঘটনাটি সবার জন্য ভিন্ন ধরনের মনে হবে। আজ আমি যে ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করছি তা অনেক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে আমার সেজ মামার সাথে। মূল ঘটনা, আমার মামার বয়স তখন 21 কি 22 হবে এবং মামার ব্যবসা ছিল নবাবগঞ্জ থানার মূল বাজারে। প্রতিদিনের মতো সেদিনও মামা তার দোকানে ছিলেন এবং সেদিন রাত 8:30 পর্যন্ত দোকানদারি করার পর তিনি দোকান বন্ধ করেন এবং দোকান বন্ধ করেন। তখন প্রায় 8:50 মতো বাজে, যা তখনকার সময়ে গ্রামের মানুষের কাছে এবং অনেক রাত এবং মানুষজন চলে। কোনো রিক্সা বা ভ্যান তখন পাওয়া কষ্টকর, তাই মামা হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করেন। আর হেঁটে যাওয়াটা তার জন্য স্বাভাবিকই ছিল, কারণ তিনি প্রায় রাতে রিক্সা ভ্যান না পেয়ে হেঁটেই ফিরতেন। মামার দোকানের কাছ থেকে হেঁটে বাড়িতে ফিরতে হয় 20-25 মিনিটের মতো লাগত। দোকান থেকে বাড়ির পথে মাঝে একটা চায়ের দোকান আছে, যা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। সেই দোকানে রেডিও বাজানো হতে বলো, অনেকে সেই দোকানে রেডিও শুনতে যেত। হাঁটতো মামা এবং হাঁটতে হাঁটতে মামা ওই দোকানে আসার পর তার দুজন বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়। তারা মামাকে বসতে বলেন, মামাও বসেন তাদের সাথে। অনেকদিন পরে সেই বন্ধুর সাথে দেখা হয়, চা খেতে খেতে আড্ডায় জমে যান। এভাবে প্রায় 1.5 ঘন্টার বেশি সময় কেটে যায়। তখন 10টারও বেশি হয়ে গিয়েছিল। চায়ের দোকানে দোকান বন্ধ করার প্রস্তুতি নিলে মামা ও বন্ধু দুজন মিলে যার যার বাড়িতে ফেরার কথা বলে বিদায় দেন। মামার বন্ধু দুজন চলে যান একদিকে আর মামা চলা শুরু করে অন্যদিকে। বাড়ি যেতে মামার আরো মিনিট 15 মতো সময় লাগবে। রাস্তা তেমন অন্ধকার ছিল না। পূর্ণিমার চাঁদের আলোতে রাস্তায় চলতে চলতে মামার কষ্ট হচ্ছিল না। আর সব সময় মামা এই পথেই অভ্যস্ত ছিলেন। তিনি হাঁটতে থাকলেন। যখন বাড়ির কাছাকাছি আসলেন, মানে মিনিট 5 মতো বাকি, সেই রাস্তাটা ছিল ফসলি জমির মাঠ। দুপাশে ধানের ক্ষেত, তার মাঝে মাটির রাস্তা। আর কিছু দূর পর পর রাস্তার দুপাশে বিভিন্ন গাছের সারি। গাছগুলো রাস্তা থেকে একটু ঢালুতে। হঠাৎ মামা দেখতে পান একটা বাচ্চা ছেলে, বয়স আনুমানিক 6-7 হবে, রাস্তার ঢালের একটি তাল গাছের নিচে বসে কান্না করছে। মামা তখনও কোনোভাবে চমকিত হননি, বরং কৌতূহলী হয়ে ছেলেটির কাছে যান এবং ছেলেটির সাথে কথা বলেন। মামা ছেলেটির নাম ঠিকানা জানতে চান, এখানে এত রাতে বসে থাকার কারণ জানতে চান। ছেলেটি মামাকে বলে তার নাম নরেশ এবং সে অমুখ বাড়ির ছেলে। তার মা তাকে মারধর আর বকাঝকা করায় সে রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত সে সন্ধ্যায় এই গাছের নিচে বসে
থাকে এবং ঘুমিয়ে যায়। ঘুম ভাঙার পর সে বুঝতে পারে অনেক রাত হয়ে গেছে, তাই একটা বাড়ি যাবার সাহস পাচ্ছিল না। সে মামাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে বলে। ছেলেটিকে মামা নামে চিনতে পারল না, কিন্তু সে যে বাড়ির কথা বলছে সেই বাড়িটি মামা চেন। যা ছিল মামার বাড়ি থেকে 7-8টা বাড়ির পরে একটা হিন্দু বাড়ি। মামা ছেলেটিকে নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য উঠতে বললেন। তখন ছেলেটি বলে, সারাদিন হেঁটে বেরিয়েছি, পায়ে প্রচন্ড ব্যথা, তাই সে হাঁটতে পারবে না, তাকে কোলে তুলবে। মামা ভাবে বাচ্চা ছেলে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত, তাই মামাও কোন রকম ইতস্তত না করে ছেলেটিকে কোলে তুলে নেয়। ছেলেটির বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। 6-7 বছরের বাচ্চা, একদম ছোট বাচ্চা না, তাই কোলে নিয়ে হাঁটতে মামার কষ্ট হচ্ছে। তবু মামা হেঁটে চলছিলেন। কিছুক্ষণ হাঁটার পর ছেলেটি মামাকে বলে সে খুব ক্ষুধার্ত, আর হাঁটার কারণে তার কষ্ট হচ্ছে। সে মামাকে বলে, আপনি কষ্ট করে আমাকে আপনার কাঁধে বসিয়ে নেন, তাতে আপনার কষ্ট হবে না আর আমারও সুবিধা হবে। মামা বলে, ছেলেটি ঠিকই বলেছে, তাই তার কথা মতো মামা তাকে কাঁধের উপর বসান। মামার 2 কাঁধে ছেলেটির 2টি পা এবং 2 পায়ের পাতা মামার বুকের উপর ঝুলন্ত অবস্থায়, মানে কাঁধে বসালে যেমনটা হয়। কাঁধে বসিয়ে হাঁটতে হাঁটতে মামার কেমন কষ্ট হচ্ছিল। ছেলেটির সাথে নানান ধরনের কথা বলতে বলতে মামা হাঁটছিলেন। এবার যখন কাঁধে বসিয়ে হাঁটা চলাকালীন সময় হঠাৎ মামার কাছে মনে হচ্ছিল ছেলেটির ঝুলন্ত পা দুটি আগের তুলনায় একটু বেশি লম্বা, যা কাঁধে বসানোর সময় এত লম্বা মনে হয়নি। ছেলেটির 2 পা ঝুলন্ত অবস্থায় মামার পেটের নিচ পর্যন্ত, যা ছিল কাঁধে বসানোর সময় বুক অবধি। মামা বিষয়টি নিয়ে মাথা ঘামান না। তিনি ভাবেন হয়তো ছেলেটা এখন সামনে বেশি চলে গেছে। তিনি স্বাভাবিকভাবে হাঁটতে থাকেন এবং ছেলেটির সাথে কথাবার্তা চালিয়ে যেতে থাকেন। মামা খুব সাহসী, তাই অস্বাভাবিক বা ভয়ের কিছু ঘটতে পারে এমন চিন্তা তার মাথায় সহজে আসত না। যখন মামা চলতে চলতে ছেলেটির বলা ঠিকানা অনুযায়ী বাড়ির খুব কাছাকাছি চলে এসেছিলেন এবং বাড়িটি দেখা যাচ্ছিল, তখনই ঘটে সেই ভয়ঙ্কর। মামা তখন লক্ষ্য করল ছেলেটির ঝুলন্ত পা দুটি আরো বেশি লম্বা মনে হচ্ছে, যা চলতে চলতে মামার পায়ের হাঁটু স্পর্শ করছে। তিনি এবার বিষয়টাকে গুরুত্ব দিতে বাধ্য এবং বুঝতে পারেন তিনি কোনো ছোট বাচ্চা নন, বরং তিনি অশুভ কিছুকে কাঁধে নিয়ে চলছেন। মামার তখন প্রচন্ড ভয় লাগা শুরু করে, শরীর নিস্তেজ হয়ে আসতে লাগে। মামা মনে মনে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করেন, কি করতেন ভেবে পাচ্ছিলেন না। ছেলেটিকে এক টানে কাঁধ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। যেভাবে সেই কাজ, মামা তার শরীরের সবটুকু দিয়ে ছেলেটিকে 2 হাত ধরে ছেলেটিকে কাঁধ থেকে মাটিতে ছেড়ে ফেলেন, আর সাথে সাথে মামা পেছন ফিরে দৌড় শুরু করেন। ভয়ে মামার পা চলছিল না, তবুও দৌড়ের চেষ্টা করছিলেন। কয়েক সেকেন্ড দৌড় অবস্থাতে একটু পিছন ফিরে তাকান, তখন যা দেখেন মামা তা সহ্য করতে পারেননি। তিনি দেখেন 6-7 বছরের বাচ্চার সাইজের শরীর ঠিকই আছে, কিন্তু তার 5-6 ফুট লম্বা পা, আর সেই লম্বা পা দুটো দ্রুত মামার দিকে এগিয়ে আসছে এবং মামা কিছুক্ষণের মধ্যে ধরে ফেলবে। এদিকে বাড়ির সবাই মামার অপেক্ষায় চিন্তিত হয়ে পড়ে। তখন রাত বাকি মাত্র 1:30 বেজে গেছে। তখন তাই মামা, মেজো মামা, গ্রামের আশেপাশের মানুষ সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও মামাকে পাওয়া যায় না। সবাই চিন্তিত হয়ে পড়ে। খোঁজাখুঁজি চলতে চলতে ফজরের আজান হয়, তারপর সূর্য ওঠে, আর আমার নানু মামাকে দেখতে পায় সেই হিন্দু বাড়ির কাছাকাছি রাস্তার ঢাল নিচের দিকে ছবি। এরপরে সেখানে মামাকে সেখান থেকে বাসায় নিয়ে আসা হয়। প্রচন্ড জ্বর আসে। গ্রামের মসজিদের বড় হুজুর ঝাড়ফুঁক চিকিৎসার চলন দেন। প্রায় 10-12 দিন পর মামা একটু সুস্থ হতে শুরু করেন। পরে মামা সবাইকে পুরো ঘটনাটি বলেন। মামা যখন ছেলেটিকে কাঁধে ফেলে দৌড়ে যাচ্ছিলেন বা দৌড় শুরু করেন, তারপরে কাঁধ থেকে ফেলে দেওয়ার পর একবার পেছনে তাকিয়ে দেখেন ছেলেটির আকৃতি। তারপর মামার কিছু এই ঘটনা গ্রামের সবার জানা। মামাকে এখনো অনেকেই রসিকতা করে বলে, আর কোনোদিন ভূত কাঁধে নেবেন নাকি। পরে সেই হিন্দু বাড়ি নিয়ে খুঁজছে। নরেশ নামে 6-7 বছরের ছেলে আছে কিনা বাড়ির লোকেরা জানেন। নরেশ নামে সেই বাড়িতে 6-7 বছরের ছেলে, নরেশ নামে কেউ সেখানে নেই।
গুছিয়ে লিখতে পারি, তাই দুঃখিত। আরো কয়েকটা ঘটনা আছে ইনশাআল্লাহ সাথে সবার জন্য। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আশা করি সব ভূত এফএম এর শ্রোতারাও ভালো আছে। আমার ঘটনায় চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি রাসেল ভাই, ঘটনাটা ভৌতিক কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে একদমই লজিক বিহীন লেগেছে। আমার কাছে মোটেও লাগেনি যে এই ঘটনাটার কোনো যুক্তি হতে পারে। যদি কারো জানা থাকে দ্যাটস বেটার। ঠিক আছে, আমি আমার ঘটনাটা 2014 সালের, কিন্তু ঘটনাটা বলার আগে আমার পেছনের কিছু কথা বলে নিতে হবে। আমি আমাদের বাড়ি চাঁদপুরে, সেখানে আমরা একটা ফ্ল্যাটে থাকি। 2007 সালে আমরা সেই ফ্ল্যাটে শিফট হই এবং 2008-এ আমাদের পাশের ফ্ল্যাটে এক নেইবার আসে আমাদের, যে ফ্যামিলিতে 4 জন মানুষ ছিল। যাকে আমি দিদি ডাকতাম, যিনি ওই পাশের ফ্ল্যাটের ওয়াইফ ছিল, তাকে আমি দিদি ডাকতাম। ওই দিদি, দাদা, তার বাচ্চা এবং তার শাশুড়ি। যখন 2007 সালে উনি আমাদের ফ্ল্যাটে আসেন, পাশের ফ্ল্যাটে, তখনই ওনার বয়স প্রায় ছিল 95+। তো যেহেতু আমার নিজের ঠাকুমা এখনো জীবিত, সেহেতু আমি সবার সাথে একটু গল্প করতাম। সেই জন্য আমার পাশের ফ্ল্যাটের ওই মাসিমার সাথেও গল্প হতো, আমি তাকে মাসিমা বলেই ডাকতাম। গল্প হতো। এবার আপনি হয়তো জেনে থাকবেন রাসেল ভাই, যে আগের দিনে যে শুধু পুরুষরা নেশা করতো তাই নয়, কিছু কিছু মহিলা ছিল যারা নেশাও, মানে তারাও নেশা করতো। অনেকে হুক্কা টানতো, অনেকে বিড়ি খেত। তো পাশের ফ্ল্যাটের ওই মাসিটার একটা হ্যাবিট ছিল যে উনি বিড়ি খেত। এবার এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে সন্ধ্যাবেলা হিন্দু ঘরে কিছু রিচুয়ালস থাকে, যে প্রদীপ নিয়ে তুলসীর কাছে দেয়া বা ধূপ দেখানো ঘরে। তো তেমন রিচুয়ালস আমাদের ঘরেও আছে। আমি তখন থেকেই, আমার মা যেহেতু জব করে, সেজন্য মাকে হেল্প করার জন্য আমি রিচুয়ালসটা সবসময় করতাম। তো এই রিচুয়ালসটা আমি এই বাসায় এসেও করি। এবার সেটা এমন একটা ছিল, মানে এরকম ছিল সিকোয়েন্সটা, যে আমি সন্ধ্যাবেলায় ধূপ ধুনো জ্বালিয়ে ঘরে দেখাবো। যখন আমি ধূপধুনোটা নিয়ে মেন দরজায় আসবো, তার একটু পরে ধোঁয়ার গন্ধে হোক বা যে কোনো কিছুতেই হোক, ওই মাসিটা দরজা খুলে আমাদের দরজার সামনে আসতো। ঘরে ঢুকতো না, দরজার সামনে দাঁড়িয়েই বলতো যে মা, আমাকে একটু বিড়িটা ধরিয়ে দিবি। তো আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে রান্নাঘরে গিয়ে সন্ধ্যাবেলার জন্য প্রথম গ্যাসটা জ্বালাতাম, ওনার বিড়িটা ধরানোর জন্য। গ্যাস ওভেনটা ওনার বিড়িটা ধরানোর জন্যই আমি জ্বালাতাম। তো এটা একটা কি হয়েছিল, এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল, যে সন্ধ্যেবেলায় যদি আমি গ্যাস জ্বালাতে যাই, কখনো যদি উনি মাঝে মাঝে না আসেন, আমি আবার ওনাকে দেখতে যেতাম যে কেন এলো না। এমন একটা অভ্যাস হয়ে গেছিল যে উনি সবসময় আসতেন, আর আমি রিচুয়ালসটা প্রতিদিন করাতে আমিও একটা অভ্যাস হয়ে গেছিল যে হ্যাঁ, ওনাকে ওনার বিড়িটা, সন্ধ্যাকালীন বিড়িটা আমি ধরিয়ে দেবো। এমন ভাবে অনেক বছর চলতে থাকে। আমি 2012 সালে পড়ালেখার জন্য বাইরে চলে যাই, মানে বাংলাদেশের মধ্যেই বাইরে কোথাও চলে আসি। তো আমি মাঝে মাঝে ছুটির মধ্যেই যেতাম। হঠাৎ করে 2014-তে ফেব্রুয়ারির দিকে আমি ফোনে শুনতে পাই যে উনি মারা গেছেন। 100+ বয়সে উনি মারা গেছেন। তো স্বাভাবিকভাবে আমি কথাটা শুনে খুব দুঃখ পেয়েছিলাম, কান্নাও করেছিলাম, কারণ ওনাকে আমি চিনতাম ভালোভাবে। ঠিক আছে, হয়েছে। আবার আমি কিছুদিন নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকার পর কিছুদিনের মধ্যে সেটা আবার ভুলেও যাই যে উনি মারা গেছেন বা কি, অতটা মাথায় ছিল না, যেহেতু আমাদের আত্মীয় স্বজন কেউ নয়, পাশের বাড়ির একজন। তা সমকালীন একটা দুঃখ পাওয়ার পর আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, তারপর আমি একটা ছুটিতে, তখন মেবি ঈদের ছুটি ছিল, জুলাই, অগস্ট, এরকম ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ এরকম সময় আমি ছুটিতে বাসায় আসি। আমাদের বাসায় আসার পর আমি থাকি এরকম যে 15 দিন, 20 দিন থেকে 20 দিন থেকে আমি আবার চলে আসি। ঠিক আছে, তো আমি বাসায় যাওয়ার পরে যে মানে যে সন্ধ্যার যে রিচুয়ালস গুলো, সেটা আমি আবার করতে শুরু করি। তো একদিন আমি যাওয়ার একদিন পরেই, আমি যাওয়ার পর দিনই মনে হয়, যেহেতু আমি রাতে গিয়ে পৌঁছেছিলাম, সেদিন আর কিছু করতে পারিনি। তারপর দিন সন্ধ্যাবেলায় আমি আমার মতো প্রথম থেকে যা করি, ধূপধুনো নিয়ে ঘরে দেখাচ্ছি, দরজার সামনে ধূপধুনো রাখছি। মাসি, মানে তখন যেটা হলো যে আমি ধূপধুনোটা ধরিয়ে আমি সোফায় বসেছিলাম অপেক্ষা করার জন্য যে ধুনোটা কখন নিভবে, আমি ওটা নিয়ে ঠাকুরের কাছে বা মন্দিরের কাছে নিয়ে রেখে দেবো। সেজন্য আমি অপেক্ষা করছিলাম। তখন হঠাৎ করে যে মাসি, যার কথা আমি বলেছিলাম যে যিনি 100+ বয়সে ফেব্রুয়ারিতে মারা গেছিলেন, উনি আমাকে ডাক দেন। আমি টিভি দেখছিলাম, যার জন্য আমি অতটা খেয়াল না করেই আমি বুঝতে পারি যে হ্যাঁ, ওনার বিড়িটা আমাকে ধরিয়ে দিতে হবে। সেজন্য আমি ওনার হাত থেকে বিড়িটা নিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে বিড়িটা ধরিয়ে ওনাকে দিয়ে দিই। আমি অতটা খেয়াল করিনি। আমার তার ঠিক ওনাকে বিড়িটা ধরিয়ে দিয়ে আমি সোফায় যখন বসি, টিভির দিকে তাকাই, তার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমার উপলব্ধি হয় যে ওয়েট, আমি কাকে বিড়িটা ধরিয়ে দিলাম। উনি তো মারা গেছেন।
কতক্ষণ মানে আই ওয়াজ শকড। আমি পুরো চুপ করে বসেছিলাম, আমি কিছু ভাবতেই পারছিলাম না। তারপরে আমি কি করলাম যে আমি ভাবলাম যে ইয়েস, আমার কোনো ভুল হচ্ছে এখানে, আমি ভুল কিছু করেছি, ভুল কিছু দেখেছি, এরকম কিছু। সেটা এনশিওর করার জন্য আমি আমার হাতটা, ডান হাতের যে 4টে আঙুল দিয়ে আমি বিড়িটা ধরেছিলাম, আমি ডান হাতটা আমার নাকের সামনে নিই এবং সেই গন্ধটা আমি পাই, সেই বিড়ির গন্ধটা। সেটাতে আমি আরো বেশি শকড হয়ে যাই এবং ভয়ও পেয়ে যাই। তারপর আমি 1 সেকেন্ডও দেরি না করে দৌড়ে ঘরের দিকে যাই এবং গিয়ে দেখি যে হ্যাঁ, গ্যাস ভেন্টটা আমি জ্বালিয়েছি, ওখানে আমি বিড়িটা ধরিয়েছি, রান্নাঘরে সেই গন্ধটা রয়েছে ধোয়ার। দৌড়ে সামনের ঘরে আসি, দরজার দিকে তাকাই, আশেপাশে তাকাই, কেউ কোথাও ছিল না। আর তখন এতটাই বেশি ভয় পেয়ে গেছিলাম, আমি বসে পড়ি ওখানেই। আর তাড়াতাড়ি করে ধুনোটা নিয়ে মন্দিরে রেখে আমি দরজাটা, সামনে যে দরজাটা ছিল সেটা আমি আটকে দিয়ে কি করব বুঝতে পারি না, এতটা ভয় পেয়ে গেছিলাম। পরে আমি আমার ঠাকুমাকে আমার সবটা খুলে বলি যে এরকম এরকম হয়েছে। ঠাকুমা বললো, দেখ অনেক সময় হয়, তুই তো ওনাকে পছন্দ করতিস, উনিও তোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে, অত রিয়েক্ট করিস না, ঠিক হয়ে যাবে। আমার ঠাকুমা আগের দিনের মানুষ, উনি কিছু একটা পড়লো, মন্ত্র টাইপের কিছু পড়ে আমাকে ফুটু দিয়ে দিল, একটা তুলসীর মধ্যে কিছু একটা করে আমাকে খাইয়ে দিল। দেন আমাকে বললো যে তুই কিছুক্ষণ ঘুমালে হয়তো শরীরটা ভালো লাগবে। তারপরে আমি ঘুমিয়ে যাই। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা হচ্ছে এটা হয়তো ভৌতিক কিছু নয়, মানে ভৌতিক বলবো না আমি, ঠিক এটা কি হয়েছিলাম জানি না। আসলে কি মারা যাওয়ার পরে কেউ ওভাবে ফিরে আসে? আর ওনার তো কোনো ধরনের অপমৃত্যু হয়নি, উনি স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। ওনার বয়সজনিত কারণে উনি মারা গেছেন। তো এরকম কি হতে পারে কখনো? যদি হয়ে থাকে কেন হয়, বা আমি কেন দেখতে পেলাম? উনি আমার অভ্যাস জানতে, কিন্তু এরকম কিন্তু হয়নি যে তারপরে আমি ওনাকে দেখতে পেয়েছি, আমি কিন্তু ওনাকে তারপরে দেখতে পাইনি। এটা আমার কাছে একটা লজিকহীন ঘটনা। যদি এটার কেউ এক্সপ্লেনেশন দিতে পারে দেন বেটার। ঠিক আছে রাসেল ভাই, এটাই আমার ঘটনাটা ছিল। আপনার যদি মনে হয় যে আপনি লিসেনারদের সাথে এটা শেয়ার করবেন, দেন ইউ ক্যান। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ রিফাত, এসেছি কুমিল্লা থেকে, ঢাকা নোয়াখালীতে থাকি। আসলে ভাই, আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করবো সেটি আমাদের এলাকার হুজুরের কাছ থেকে শোনা। তো উনি যেভাবে বলেছেন আমি সেভাবে শেয়ার করছি। ওনার কাছে একদিন একটা মহিলা ওনার মেয়েকে নিয়ে আসার পর হুজুরের কাছে যেগুলো বলে সেগুলো হলো যে তার মেয়ে খারাপ স্বপ্ন দেখে। খারাপ স্বপ্নগুলো হলো তার মেয়ে একদিন দেখে যে ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে দেখে যে সে দেখতে পেল যে একটা লাশ, তার মধ্যরাতে তার ঘুম ভেঙে এসে দেখতে পেল একটা লাশ তার সাথে শুয়ে আছে। তো লাশটা দেখে সে কিছুটা স্থ হয়ে যায়। হঠাৎ করে সে দেখেছে ওই লাশটা তার গলা চিপে ধরেছে, অর্থাৎ আমরা যেভাবে বলি যে বোবায় ধরা, ওরকম ভাবে তার পুরো শরীর পাথর হয়ে যায়। সে প্রচন্ড ভাবে লাশটা তার গলায় চিপে ধরে আসবে। মধ্যরাতে হঠাৎ ঘুমিয়ে গেছে, তার এই জিনিসটা দেখতে পেল। সে যতটুকু পারছে সে সূরা কেরাত পড়া শুরু করে দিয়েছে। সে সূরা কেরাত পড়ছে, এমন মানে শরীরটা নাড়ানোর চেষ্টা করছে। কিন্তু রাসেল ভাই, সে যখন সূরা কেরাত পড়া শুরু করেছে তো হঠাৎ করে সে লাশটা গায়েব হয়ে যায় এবং তার শরীরটাও সে আস্তে আস্তে ফ্রি হতে থাকে। হঠাৎ করে সে ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে উঠে যায়। তখন সে বুঝতে পারে যে আসলে সে এটা ঘুম ভাঙেনি, আসলে তার সেটা ছিল স্বপ্নের মধ্যে। তো এইভাবে তার সাথে কয়েকদিন ঘটে। সে তার ঘরের মধ্যে রাত্র হলে, যখন গভীর রাত্র হয়ে যায়, তখন সে তার রুমের মধ্যে কাউকে ফিল করতে পারে। সে ছাড়াও একটা অস্তিত্ব আছে এমন কিছু সে একটা ফিল করতে পারে। আরেকটা প্রবলেম যেটা হয় যে সে যখন কোনো কিছু খায়, খাওয়ার মধ্যে তখন অহেতুক তার গলার মধ্যে বান পড়ে, অর্থাৎ আটকিয়ে যায়, হিচকে ওঠে বারবার। তো যেটা তুলনামূলকভাবে অনেকদিন হচ্ছে, এখন সেই মেয়েটা কোনো কিছু খেতে পারছে না, তারপর খারাপ স্বপ্ন দেখে এখন সেই মেয়েটা আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, রোগী হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তো তার মার কাছে সে যখন এটা সে বলে, তখন তাকে ডাক্তার দেখানো হয়, বাট ডাক্তাররা কোনো কিছু খুঁজে পায় না। পরবর্তীতে তিনি তার মেয়েকে নিয়ে হুজুরের কাছে আসেন। রাসেল ভাই, হুজুরের কাছে আসার পর হুজুর যে জিনিসটা করেন ওটা আমার চোখের সামনে হয় যে হুজুর হাতে পানি নেন, নিয়ে ওই মেয়েটার মাথার মধ্যে অর্থাৎ তালুর মধ্যে চাপ দিয়ে ধরে তিনি সূরা পড়া শুরু করেন। যখন তিনি সূরা পড়া শুরু করেন তখন ওই মেয়েটা মুচড়া শুরু করে দেয় সাপের মতো। এক পর্যায়ে সে যখন এমন করছে, হুজুর অলরেডি হাত রেখে সূরা পড়ছে, এবং এক সময় সে বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে গেলে তো হুজুর বলে যে আপনার মেয়েকে তাবিজ করা হয়েছে।
ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাবিজ করা হয়েছে এবং এখন তাকে ওই তাবিজটা তুলে আনতে হবে। কি করতে হবে? তো বললো যে মেয়েটা তখনও বেহুশ, বললো যে আপনি আপনার স্বামীকে নিয়ে কালকে আসবেন, আসলে বলে দেবে কিভাবে কি করতে হবে। এবং তিনি ওই মেয়েটার মাকে পানি ভরা দিয়ে দেন, বলে যে পানিটা ওকে খাওয়াবেন এবং তাকে গোসল করাবেন। তো পরের দিন উনি ওনার হাজবেন্ডকে নিয়ে আসেন। আসার পরে হুজুর বলেন যে আপনার রাসূল এখানে একটা কথা ফেলে গেছি যে এটা হয়েছিল যে তার মা বলেছিল যে তার একটা অ্যাফেয়ার ছিল, আমাদের কুমিল্লারই একটা খুব ভালো নাম করে ব্যবসায়ী ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। ওই অ্যাফেয়ার থাকার কারণে ওইটা হয়েছে। এবং হুজুর যেটা বলে যে ওই অ্যাফেয়ারের কারণে ওই যে অ্যাফেয়ারের ওই যে ছেলের মা ওইটা ওই ছেলে এবং মেয়ের যে ছিল অ্যাফেয়ার ছিল এটা কমানোর জন্য তাকে তাবিজ করার পর এক পর্যায়ে তাবিজটাকে বলা হয়েছিল যে 2টা কবরের মাঝখানে গেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওই ছেলের মা এই যে আপনার কবরস্থান ছিল, কবরস্থান থেকে ঘাস কাটতে আসে, তার একটা ছোট ছেলেকে বললো যে এই তাবিজটা গেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওই ছেলেটা না বুঝে একটা কবরের মধ্যে তাবিজটা গেড়ে দেয়, যার ফলে তার প্রবলেমটা হচ্ছে। তো হুজুর বললো যে ওর বাবাকে বললো যে আপনাকে গভীর রাত্রে গিয়ে আপনাকে তাবিজটা তুলে আনতে হবে, তুলে এনে আমাকে দিতে হবে। এবং তুলে আনার সময় আপনার সাথে কিছু জিনিস ঘটবে, আপনি পেছনে ফিরে তাকাতে পারবেন না বা এটা কোনো রিয়েক্ট করতে পারবেন না। ওকে ফাইন। তো হুজুর যেহেতু ওনাকে বলে দিলেন, উনি রাত্রে গেলেন, তো হুজুর এখানে ওনাকে একটা তাবিজ দিয়ে দিলেন। ওই তাবিজটা উনি পরে গেলেন। যাওয়ার সময় রাসূল ওনার সাথে কোনো কিছু হয়নি। এবং হুজুর যখন জিন চালান দিয়েছিলেন তখন ওই কবরস্থান এবং কোন কবরটাতে তাবিজ গাড়ানো হয়েছিল ওটা পর্যন্ত বলে দেয়। তো উনি যান গিয়ে ওই কবরটা খুঁজে বের করার পর ওই তাবিজটা যখন রসুল গিয়েছেন এবং তুলেছেন তখন কোনো কিছু হয়নি। তিনি যখন কবরস্থান ক্রস করে আসছেন তখন জাস্ট ওনার সাথে ঘটনাগুলো শুরু হয়, যে তুফান শুরু হয়ে যায় বা তার নাম ধরে ডাকছে এমন কিছু। তো জাগালার মধ্যে তিনি আসার সময় তিনি আবার দেখেন যে তার সামনে একটা লাশ পড়েছে। উনি লাশটাকে নিচ থেকে নেমে সুন্দরকে লাশটাকে পাশ কাটিয়ে চলে আসেন, ওনার কোনো ক্ষতি হয়। তো হুজুরের কাছে এনে দিলেন। হুজুর ওই তাবিজটা ডিস্ট্রয় করে ফেললো, নষ্ট করে ফেলার পরে হুজুর তাকে একটা ছোট্ট তাবিজ দিলেন এবং তাবিজটা পরিয়ে দিয়ে বললেন যে এই 21 দিন পরে তাবিজটা অটোমেটিক খুলে যাবে। আর যখন অটোমেটিক খুলে যায় তখন বুঝবে জিনিসটা একবার কমপ্লিটলি ভালো হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। আসলে এটাই ছিল ঘটনা।